ডিভোর্স পেপার সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসে অদ্রি। ডিভোর্স পেপারে সাইন করলেও ডিভোর্স হয়ে যায় না, অন্তত 3 মাস সময় লাগে ডিভোর্স কনফার্ম হতে। সেই কারণে অদ্রি ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। 3 বছরের প্রেমের পর আরও 3 বছরের বৈবাহিক সম্পর্কে একটা সাইনও নির্ধারিত কিছু সময়ের পর শেষ হবার পথে। সম্পর্কের এই পরিণতির কারণ অদ্রির বাচ্চা জন্মদানে অক্ষমতা। অদ্রির সন্তান জন্মদানের অক্ষমতা বলতে পুরোপুরি অক্ষমতা না, অদ্রিকে ডাক্তার বলেছে কিছু নির্দিষ্ট ডোজ ও সেশনে মেডিসিন নিলে 1-2 বছরের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। জরায়ুতে সিস্টের কারণে এই সমস্যা। বাম ফ্যালোপিয়ান টিউবে ছোট সিস্ট আছে। ডাক্তার বলেছেন অপারেশন ছাড়াও কয়েক ডোজে মেডিসিন নিলে সিস্ট অপারেশন সম্ভব। অদ্রি একজন ফার্মাসিস্ট, তাই তার অনেকটাই ধারণা আছে এসব বিষয় নিয়ে। অদ্রি রহমান বাবা মায়ের 2 মেয়ের বড় মেয়ে। অদ্রি দেখতে মাশাল্লাহ সুন্দর, উজ্জ্বল শ্যাম বর্ণের 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট 26 বছরের তরুণী। নজর করার সুন্দরী না হলেও চেহারায় মায়াভাব বিদ্যমান। অদ্রি যখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে তখন তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিবান নামের এই একই বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের 4র্থ বর্ষের এক যুবকের সাথে। বিবান আহমেদ 3 ভাই বোনের ছোট, শ্যাম বর্ণের 6 ফুট উচ্চতার ছেলেটির মুখে যেন এক মায়া কাজ করে। অদ্রিকে যখন বিবান রমনা পার্কে সবার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে প্রথম প্রেম নিবেদন করে, সেদিন অদ্রি পারেনি বিবানকে ফেরাতে। বিবান অনেক ভালো ছাত্র, তার উপর বিবান এই পর্যন্ত কোনো মেয়ের সাথে সম্পর্কে যায়নি। অদ্রিকে তার প্রথম থেকেই ভালো লাগতো। অদ্রি ও অদ্রির বন্ধুরা যখন প্রায় বিকেলে ঢাকা ভার্সিটির শহীদুল্লাহ হলের সামনে দিয়ে আড্ডা দিতে যেত, তখন বিবান শুধু দেখত রোদের আলোক ছটায় এক হাস্যোজ্জ্বল তরুণী ব্যস্ততার হাত দিয়ে নিজেকে রোদের থেকে আড়াল করতেন। 1 বছর আস্তে আস্তে মনের সুপ্ত অনুভূতিকে এক প্রশান্ত ভালোবাসার রূপ দিয়ে এরপর এক মহেন্দ্রক্ষণ বেছে নিয়ে অদ্রিকে নিজের মনের কথা জানায়। এমন না যে অদ্রি বুঝতো না বিবানের চাহনি। অদ্রি তখন প্রায় সময় বন্ধুদের নিয়ে শহীদুল্লাহ হলের সামনে দিয়ে যেত শুধুমাত্র বিবানকে দেখতে, কারণ বিবান প্রায় বিকেলে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে বন্ধুদের সাথে বসে থাকত। প্রেম নিবেদনের পর যখন ওদের ভালোবাসা 3 বছর পূর্ণ হয়, তখন তারা বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। বিবানের বড় ভাবি এই বিয়ের বিপক্ষে ছিল, কারণ বিবানের ভাবি ছোট বোন বিবানকে পছন্দ করত। বিবানের ভাবি এমনিতে বিবানকে সহ্য করতে পারত না, কারণ সম্পত্তি বিবানের বাবা 3 ভাই বোনকে লিখে দিয়ে মারা গেছেন। তখন মাত্র বিবানের বড় ভাই নতুন বিয়ে করেছে। বিবান তখন ছাত্র অবস্থায় থাকায় কোনো ইনকাম করতে পারত না। বড় ভাইয়ের টাকায় বিবান চলত, যা বিবানের ভাবির কোনো কালেও পছন্দ ছিল না। এরপর যখন বিবান বিসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হয়, তখন বড় ভাবি ছোট বোন বিবানকে বিয়ে করার জন্য পাগল প্রায় হয়ে যায়। সারাদিন বোনের বাড়ি এসে পড়ে থাকত। বিবানের ভাবি ছোট বোন শিমু। বিবানের ভাবি ও তার ছোট বোন উঠে পড়ে লাগে বিবানের মাকে বোঝাতে যে বিবানের জন্য শিমুর থেকে ভালো মেয়ে আর পাওয়া যাবে না। কিন্তু এত কিছু করেও বিবানের মাকে তারা 2 বোন টলাতে পারেনি। বিবানের মা জানে তার বড় ছেলে বউ কেমন, তাই ছোট ছেলের জন্য সেই পরিবার থেকে মেয়ে আনতে চায়নি। তাছাড়া বিবান নিজেও শিমুলকে পছন্দ করে না। শিমুল অনেকটাই গায়ে পড়া স্বভাবের মেয়ে। শিমু তখন পর্যন্ত অনেকগুলো প্রেম করেছে টাকাওয়ালা বড়ওয়ালা ছেলেদের সাথে। রুমালের মতো বয়ফ্রেন্ড পাল্টায় শিমু দেখতে ফর্সা ও সুশ্রী হয় যেন তার অহংকার আকাশচুম্বিক। বিবান বড় বাবির কথা অগ্রাহ্য করে অদ্রিকে মায়ের অনুমতিতে নিজের বউ করে বাড়িতে নিয়ে তোলে। অদ্রির সাথে বিবানের বিয়ে হবার ঠিক 3 দিনের মাথায় বড় বাবি রিমু নিজের ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। 1 মাস হয়ে যায়, তাও যখন বাড়ির বড় বউ বাড়িতে ফেরে না, তখন বিবানের মা চিন্তায় পড়ে যায়। বিবানের মা বড় ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বড় ছেলে অতি সন্তর্পণে তা এড়িয়ে যায়। পরে একদিন শাশুড়ি নিজে যায় বড় ছেলের বউকে ফিরিয়ে আনতে, কিন্তু বড় ছেলের বউ সেদিন শাশুড়িকে ফিরিয়ে দেয় একসাথে থাকবে না বলে। তবে আরও 15 দিন পর স্বামীর কথায় শ্বশুরবাড়িতে ফিরে আসে রিমু, মুখের ভাবসাব কালো করে। অদ্রি নিজের রুমে বসে একটা সংসার ভেঙে যাওয়া দেখে। অদ্রি বা কী করবে? বিবানও তার শাশুড়ির যেখানে শিমুকে পছন্দ না, তাহলে কিভাবে করবে শিমুকে বাড়ির বউ? বড় ভাই ভাবিও তাদের 3 বছরের ছোট ছেলেকে নিয়ে যেদিন নিজেদের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় অন্যত্র নীর খোঁজার জন্য, সেদিন অদ্রি দেখেছিল এক মায়ের আর্তনাদ। সে আর্তনাদ রু কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেদিন শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার বাসা অদ্রি খুঁজে পায়নি। অদ্রির বিয়ের পর থেকে বিবানের বড় ভাই স্ত্রী রিমু যেন তাকে সহ্যই করতে পারে না। বিয়ের পরের দিন বড় ভাবি রিমু অদ্রিকে নিয়ে ঘরভর্তি মেহমানের সামনে নিজের বোন শিমুর গায়ের রঙের সাথে তুলনা দিয়ে অপমান করেছে। সেদিন অদ্রির প্রথমবার মনে হয়েছিল গায়ের রং ময়লা হওয়া পাপ। অদ্রি সেদিন বড় বাবুর মুখের উপর একটু টু শব্দ করেনি।
নতুন বউ কিনে আসে। বিয়ের পরপর যে 3 দিন বাড়ির 2 ছেলের বউ একই বাড়িতে ছিল, সে 3 দিন অদ্রি যেন নিজেকে প্রতিনিয়ত ছোট হতে দেখেছে। দিন শেষে অদ্রির অভিযোগের পালা খুলে বসল বিমানের সামনে। বিমান বুঝতো তার প্রিয়তমা স্ত্রীর কষ্ট, তবুও বড় ভাই ও ভাবিকে কিছু বলতো না, কারণ তারা এটাকে ভালোভাবে নিবে না। স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনাটুকুই শুধু দিতে পারত, আর চেষ্টা করতো নিজের ভালোবাসা দিয়ে অদ্রির দুঃখ মোচন করতে। তাছাড়া বিবানের মা নিজে এসে বিবান ও অদ্রিকে বলেছেন কিছুটা মানিয়ে নিতে। উনি তার বড় ছেলেকে নিজের থেকে দূরে করতে চান না। কোনো মাই চায় না তার প্রথম সন্তান তার থেকে দূরে যাক। অদ্রি বুঝতে পারত তার শাশুড়ির কষ্ট, তাই শাশুড়িও স্বামীর মুখের দিকে তাকিয়ে বড় ভাবির সমস্ত লাঞ্ছনা মেনে নিত। তবে মনে যদি থাকে কুশলতা, তাহলে কি সংসার জমে? ঠিক ভেঙে গেল এক মায়ের সংসার, আলাদা হয়ে গেল তারা 2 ভাই। বড় ভাইও ভাবি আলাদা হয়ে যাওয়ার পর অদ্রি নিজের ফার্মাসিক্যাল কোম্পানির জবে জয়েন করে, যে জব সে বিয়ের কারণে 6 মাসের জন্য বন্ধ রেখেছিল। বিমান ও তার মা অদ্রিকে চাকরি করতে মানা করেনি। তারা দুজনেই মেয়েদের নিজ পায়ে দাঁড়ানোটাকে বিশ্বাস করে। অদ্রি জবে জয়েন করেছে এই কথাটা শোনার পর শিমু যেন হাতে চাঁদ পাওয়া অবস্থা। রিমুর সাথে সলা পরামর্শ করে শিমু বোনের শাশুড়ির কাছে এসে বোনের গুণগান ও বোনের অসহায়ত্ব এসব নিয়ে বলা শুরু করে। অদ্রির শাশুড়ি শিমুর কথাকে পাত্তা দিত না প্রথমে। এভাবে কেটে যায় অদ্রি বিমানের বিয়ের 1 বছরের বেশি কিছু সময়। ভালোই চলছে বিমান ও তার মাকে নিয়ে অদ্রির সংসার। সকাল সকাল ফজরের সময় ঘুম থেকে উঠে অদ্রি রান্নাবান্নার কাজ করে। সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য তরকারি রান্না করে অফিসের জন্য বের হয়ে যেত সকাল 7টা নাগাদ। বাড়ির অন্যান্য কাজের জন্য একজন 30 ঊর্ধ্ব ছুটা বুয়া আছে। শাশুড়ির যাতে কোনো সমস্যা না হয় সব দিকে খেয়াল রাখে অদ্রি। শাশুড়ি অদ্রিকে মেয়ের মতোই দেখে। অদ্রি অফিসে যাবার পর প্রায় মাঝে মাঝে সকাল 10টা নাগাদ শিমু আসতো অদ্রির শাশুড়ির কান ভাঙাতে। যখন শিমু দেখল সে সফল হচ্ছে না, তখন সে চালে তার সূক্ষ্ম চাল। অদ্রি ও বিমানের বিয়ে তখন 1.5 বছর চলে। তখন শিমু অদ্রির শাশুড়ির কানে তোলে অদ্রির বাচ্চা হয় না কেন। সেটা অদ্রির শাশুড়ি শিমুকে বলেছিল বাচ্চা নেওয়া তার ছেলে ও ছেলের বউয়ের বিষয়, এবং সে এসব বিষয়ে তাদের কিছু বলতে চায় না। এসব শোনার পরেও কি শিমু চুপ করে থাকে? না, শিমু আবার অদ্রির শাশুড়ির কানে বলতে থাকে যে অদ্রির হয়তো কোনো সমস্যা আছে। অদ্রির শাশুড়ি প্রথমে এটাতে পাত্তা না দিলেও অনবরত শিমুর কান ভাঙানিতে প্রলুব্ধ হয়ে একদিন অদ্রিকে বলেই ফেলে বাচ্চার কথা। শাশুড়ির এমন কথায় অদ্রি প্রথমে চমকে গেল, পরে নিজেও কেমন যেন লাগতে থাকে। তাই নিজেই যায় তার পরিচিত ডাক্তারের কাছে। ফার্মাসিস্ট হয়ে অনেক ডাক্তারের সাথে চেনা জানা আছে তার। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েটিং রুমে বসে আছে অদ্রি। অদ্রি সারা শরীর মৃদু কম্পনে কম্পিত হচ্ছে বারংবার। ডাক্তারের কাছে চেক আপ করাতে এসে বাড়ির সবাইকে এই বিষয়ে অজ্ঞাত রেখে অদ্রি নিজের স্বামী বিমানকে এ ব্যাপারে কিছু জানায়নি, কারণ সে কখনো চায় না বিমানের থেকে দূরে যেতে। অদ্রি মনে মনে ভালো কিছু আশা করছে, আর এখন বাকিটা আল্লাহর ইচ্ছে। অদ্রি বাড়ির কাজের মহিলা রহিমা থেকে জানতে পেরেছিল যে বড় ভাবি ছোট বোন শিমু প্রায় এই বাড়িতে আসে আর বিমানের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে। শিমুর এই বাড়িতে আসা নিয়ে অদ্রির কোনো সমস্যা নেই, কারণ শিমু তার বোনের শ্বশুর বাড়িতে এসেছে, যেমনটা তার বোন মাঝে মাঝে আসে বেড়াতে। শিমুর এখানে আসা যাওয়া এই খবরটা অদ্রি প্রথম কয়েকদিন যাওয়ার পর জেনেছিল। অদ্রি কখনো পাত্তা দেয়নি এ ব্যাপারে, কারণ দিন শেষে তার শাশুড়ি তার সাথে অমায়িক আচরণ করত, একদম নিজের মেয়ের মতো। অদ্রির শাশুড়ি নিজের মেয়ে অদ্রিকে অন্য চোখে দেখেননি, তবে ইদানিং উনি খুব অন্যরকম ব্যবহার করছেন অদ্রির সাথে। তিনি অদ্রির সাথে আগের মতো কথা বলেন না। শাশুড়ি এরকম বদলে যাওয়া দেখে অদ্রির মনে ক্ষীণ ভয়ের সৃষ্টি হয়েছে। এসব কল্পনা জল্পনার মাঝে পাশের সিটে বসে থাকা মেয়েটার দিকে নজর যায় অদ্রির। তার পাশের সিটে বসে আছে এক 7 মাসের প্রেগনেন্ট মেয়ে বলছি কারণ প্রেগনেন্ট মেয়েটির বয়স 17-র বেশি হবে না। এত কম বয়সে প্রেগনেন্সির কারণে মেয়েটির চেহারার বেহাল দশা। মনে হচ্ছে একটা হাড্ডিসারে মেয়ে বসে আছে তার পাশে, শুধুমাত্র পেটটা খানিকটা উঁচু। মেয়েটার সাথে তার মা, স্বামী ও শাশুড়ি এসেছে, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র মেয়েটার মায়ের চোখে মেয়েটাকে নিয়ে শঙ্কা, আর বাকি দুজন তো অনাগত সন্তান নিয়ে চিন্তা। এসব দেখে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে অদ্রি। এমন সময় রিসেপশন থেকে অদ্রির নাম ডাকলে অদ্রি দুরু দুরু মনে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। ডাক্তারের সামনে বসে অদ্রি কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ডাক্তার হয়তো বা বিষয়টা আন্দাজ করতে পারল, তাই ডাক্তার অদ্রিকে বলল, মিসেস অদ্রি, আপনি আপনার সমস্যা নির্দ্বিধায় আমাকে বলুন। ডাক্তারের কথায় অদ্রি নিজেকে ধাতস্থ করে
সব সমস্যা খুলে বলে। সব শুনে ডাক্তার কিছু টেস্ট সাজেস্ট করে। এরপর ডাক্তারের ওখান থেকে বের হয়ে অদ্রির টেস্ট করাতে যায়। অদ্রির মন অশনির সংকেত দিচ্ছে, বারবার মনে হচ্ছে কোনো খারাপ কিছু হতে চলেছে। সবগুলো টেস্ট করিয়ে বাড়ি ফিরে অদ্রি। আজ অফিস থেকে হাফ ডে করে ছুটি নিয়েছিল, তাই বিকেলের মধ্যেই বাড়ি পৌঁছে যায়। বাড়ির গেটের কাছে যাওয়ার পর আজকে সে শিমুকে দেখতে পায়। শিমু প্রথমে অদ্রিকে দেখে হোক চকিয়ে গেলেও অদ্রির বিমর্ষ মুখ দেখে বাঁকা হাসে। শিমুর এই বাঁকা হাসির কারণ আজ 3 দিন পর শিমু এই বাড়িতে এসে জানতে পেরেছে অদ্রিকে তার শাশুড়ি বাচ্চার কথা বলেছে। শিমু জানে হয়তো সে বিভানকে নিজের করে পাবে না, কিন্তু সে বিভানকে আর অদ্রিকে সুখে থাকতেও দিবে না। শিমু তার বোনের কাছ থেকে শুনেছিল অদ্রি নাকি রিমুর ছেলে রিহাবকে অনেক আদর করে। যে মেয়ে জায়ের সন্তানকে এতটা সন্তানতুল্য ভালোবাসে, সে কেন বিয়ের প্রায় 2 বছর হতে চলল তারপরে কনসেপ্ট করছে না। এই ভাবনাটা শিমু ও রিমুর মাথায় আসার পরেই তারা এই চালটা চালে। শিমু অদ্রির সাথে কোনোরূপ কথাবার্তা না বলে পাশ কাটিয়ে চলে যায়। অদ্রি শিমুর মুখে বাঁকা হাসি দেখে এবার ঠাহর করতে পারল যে তার শাশুড়ির মাথায় এসব শিমুই ঢুকাচ্ছে। রিমুর সলা পরামর্শে অদ্রি আর এসব ভাবতে চাচ্ছে না, তার এখন মানসিক প্রশান্তির প্রয়োজন। বাড়ির ভেতরে ঢোকার পর অদ্রি দেখে তার শাশুড়ি সোফায় বসে পান বানাচ্ছে, আর একটু আগে শিমু চলে যায় দরুন সদর দরজা খোলা ছিল। অদ্রি তার শাশুড়িকে সালাম দিয়ে নিজের রুমে উদ্দেশ্যে পা বাড়ালো। তার শাশুড়ি তাকে ডাকে, ছোট বৌমা, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার তো ফিরতে প্রায় সন্ধ্যা হয়। শাশুড়ির মুখ থেকে নরম কণ্ঠে ডাক শুনে অদ্রির মন অনেকটাই ভালো হয়ে যায়, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। শরীর খারাপ লাগছে নাকি? জি মা, আলহামদুলিল্লাহ, সুখবর পাবো হয়তো। শাশুড়ির এমন মন্তব্যে অদ্রির মুখ কালো হয়ে যায়। অদ্রির শাশুড়ি যথেষ্ট বিচক্ষণ মহিলা, তবে তার মুখ থেকে এমন বাণী যেন অন্য কারো শেখানো বলে। কুচিন্ত কুবুদ্ধি মানব মস্তিষ্কে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যাতে সে নিজের বিচক্ষণতা হারায়। শাশুড়িকে মুখে কোনো প্রত্যুত্তর না করে ইশারায় না বুঝিয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে যায়। অদ্রি এটাই বুঝতে পারছে না শিমু কেন এরকমটা করছে, কী স্বার্থ এতে তার। শিমু অবিবাহিত, তাহলে কেন তার ও বিবানের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে? শিমু তো কোনো অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারে, তাহলে কি এসব রিমুভাবের কারসাজি? রিমুভাবেই কাঞ্চিনকালেও তাকে সহ্য করতে পারত না। সে আর এসব নিতে পারছে না। কালকে রিপোর্ট দেখে সে সিদ্ধান্ত নেবে কী করবে। অদ্রি মাইন্ড ফ্রেশ করতে শাওয়ার নিয়ে আসরের নামাজটা আদায় করে অনেকক্ষণ ব্যালকনিতে বসে গ্রিলের ফাঁক দিয়ে বিস্তর রক্তিম অন্বসরে সূর্যের বিলীন হওয়া দেখতে লাগে। মাগরিবের নামাজ পড়ার পরও অদ্রি ঘুম দেয়। তার শাশুড়ি নামাজের পরে অদ্রিকে নিয়ে চা খাবে বলে ডাকতে আসে, কিন্তু এসে অদ্রিকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকে না। রাত 9টা নাগাদ বিমান বাড়ি ফিরে। মায়ের সাথে ড্রয়িং রুমে দেখা হয়ে যায়, তবে প্রতিদিনকার মতো অদ্রিকে দেখতে পায় না। নিজেদের রুমে গিয়ে অদ্রিকে এলোমেলো হয়ে ঘুমোতে দেখে ঠোঁটে ফুটে ওঠে শুকনো হাসি। মেয়েটাকে এলোমেলো অবস্থায় তার কাছে বেশ ভালো লাগে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অদ্রিকে আলতো করে ডাক দেয়। বিমানের আদর মিশ্রিত ডাকে চোখ পিটপিট করে খোলে। এরপর উঠে বসে বলে, কখন এলে? সরি, আমি ঘুমিয়েছিলাম। অদ্রির কথায় বিমান আলতো হাসে। মেয়েটা খুব সরল, তার সরলতার কারণে মা ও বউর মাঝে সে সম্প্রীতি বজায় রাখতে পারে। বিমান আশ্বস্ত ভঙ্গিতে বলে, তুমি সে সকালেই রান্নাবান্না করে অফিসে যাও, এরপর অফিসে সারাক্ষণ প্রোডাকশন ম্যানুফ্যাকচারের কাজগুলো শুকনোভাবে পর্যবেক্ষণ করো, যাতে বিন্দু পরিমাণও ভুল না হয়। একটু ভুল হাজার হাজার মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াবে। তারপর বাড়ি ফিরে রাতের জন্য হালকা কিছু রান্না করো। আর আজ একদিন একটু ঘুমানোতে তোমাকে সরি ফিল করতে হবে না। অদ্রি পাখি। অদ্রির মনে যেন শীতল হাওয়া বয়ে যায়। বিমান সবসময় কেয়ারিং। সেদিন রাতে ওরা 3 জন প্রতিদিনকার মতো একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার সেই প্রতিদিনকার মতো ব্যস্ত রুটিন। অদ্রির কোম্পানি কিছু নিউ ড্রাগ নিয়ে কাজ করছে। নিউ ড্রাগটা জার্মানিতে ইনভেন্ট হয়েছে। অনেক এক্সপেন্সিভ এই ড্রাগের ফর্মুলা। এই ড্রাগটা নিয়ে কাজ করার জন্য কিছু রিসার্চ ও প্রোডাকশনের অফিসার লাগবে। ড্রাগটা যেহেতু এক্সপেন্সিভ, তাই প্রোডাকশন অফিসার এগিয়ে আসতে ভয় পাচ্ছেন। বেলা 11টায় অদ্রির অফিসের ঠিকানায় হসপিটাল থেকে পার্সেল আসে। পিয়ন এসে যখন পার্সেলটা দিয়ে যায়, তখন অদ্রির হৃৎপিণ্ডে গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে পার্সেলটা ভেতর থেকে কালকের টেস্টের রিপোর্ট খোলার পর অদ্রির পুরো দুনিয়া যেন উল্টে গেল। চোখে সব কিছু যেন ডুবন্ত প্রায় লাগছে। রিপোর্ট লেখা আছে অদ্রির জরায়ুতে বাম ফ্যালোপিয়ান টিউবে সিস্ট আছে, তাই বেবি কনসিভ হচ্ছে না, তবে সঠিক চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। এতটুকুন পড়ার পর রিপোর্টটা অদ্রির হাত থেকে নিচে পড়ে যায়। নিজেকে ভারসাম্যহীন লাগছে অদ্রির। অদ্রি ভাবছে, এই কথাটা যদি তার শাশুড়ি জানতে পারে তাহলে কি হবে।
তাকে তো শিমু অনেকটা পরিবর্তন করে ফেলেছে কান ভাঙিয়ে দিয়ে। অদ্রি নিজের মনকে আবার শক্ত করে কিছু একটা ভাবে, যে কোনো উপায়ে যা কিছু করে বিমান যে তার ভালোবাসা তার স্বামীকে একান্ত নিজের কাছে রাখার জন্য। কিছু একটা ভেবে এরপর অফিসে নিউ ড্রাগটার জন্য বসে বসের কাছে যায়, গিয়ে বলে, স্যার আমি নিউ ড্রাগটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আর ইউ শিওর অদ্রি? এটা অনেক রিস্কের প্রোডাক্ট। তোমার থেকে উপরের পোস্টে সিনিয়র প্রোডাকশন অফিসাররা যেখানে এই ড্রাগ নিয়ে কাজ করতে আগ্রহী না, সেখানে তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ? তাছাড়া আমি জার্মানি থেকে একজন রিসার্চার এবং প্রোডাকশন অফিসার আনার ব্যবস্থা করব ভাবছি। অদ্রির কথায় পরিপ্রেক্ষিতে অফিসের বস অদ্রিকে বলে। কালক্ষেপণ না করে অদ্রি আবার বলে, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি দায়িত্ব নিয়ে প্রজেক্ট রেডি করতাম বিভিন্ন ফার্মেসি সেমিনারের জন্য। ঠিক আছে অদ্রি, এই প্রজেক্টের জন্য তুমি বসে কথা বলে চলে যেতে নিলে? অদ্রি থেকে আটকে বলে, স্যার ইয়েস, আমি অফিসে আমার জবের সেকশন চেঞ্জ করার কথা বলছিলাম 6 মাস আগে। আমি রিসার্চার হিসেবে কি নেওয়া যায়? আই এম সরি অদ্রি, রিসার্চার হিসেবে তোমায় তার জন্য নিউ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আই এম রেডি টু ফুলফিল। কিন্তু তুমি তো প্রোডাকশন অফিসার হিসেবে নিউ ড্রাগ প্রজেক্টে থাকছ। তাহলে? জি স্যার, আমি প্রোডাকশন অফিসার হিসেবে থাকব, তবে তার আগে আমি রিসার্চের রিকোয়েস্টমেন্ট ফুলফিল করব। অদ্রির বস অদ্রির কথায় ধরন বুঝতে না পেরে বলে, তুমি একজ্যাক্টলি কী করতে চাইছ? আমার সবসময় নিউ কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি এই প্রজেক্টের পর একজন প্রফেশনাল রিসার্চার হিসেবে জয়েন করতে চাই এবং এই প্রজেক্টে আমাকে যেন রিসার্চ রিলেটেড কাজে রাখা হয়। অদ্রির বস শিওর হবার জন্য বলে, দ্যাট মিন্স তুমি চাও তোমাকে যেন রিসার্চের কাজে অল্প হলেও ইনভলভ রাখা হয়। হাসি ফুটে অদ্রির মুখে, জি স্যার, আপনি আমার উপর ভরসা করে দেখতে পারেন। ওকে, অ্যাজ ইউ উইশ, তুমি প্রোডাকশন অফিসার হয়ে রিসার্চের কাজে ইনভলভ থাকবে। বস চলে যেতে নিল, আবার বলে, মাস্ট বি শিওর, ডোন্ট লুজ মাই এক্সপেকটেশন। তুমি আমার ছোটো বোনের মতন এবং আমি জানি তুমি কিছু ভেবেই বলছো। আমি তোমার উপর ভরসা করতে পারি। বস চলে যায় আর অদ্রির মুখে ফুটে ওঠে রহস্যের হাসি। অদ্রি স্বগতিক করে আপন মনেই বলে, বারে বারে গুকে তুমি খেয়ে যাও ধান, শেষবার আমি তোমায় বাঁধিব পরাণ। হেসে উঠে চলে যায় নিজের কাজে। সেদিন বাসায় গিয়ে আগের মতো থাকতে লাগে। অদ্রি কাউকে কিছু জানেনি এ ব্যাপারে। তাছাড়া বিমান এখনও বাচ্চা নেওয়ার বিষয়ে কোনো কথা বলেনি। তবে এখন বলেনি তো কী হয়েছে, ভবিষ্যতে বলবে না তার কি গ্যারান্টি? তবে অদ্রি আস্তে আস্তে সব কিছু নিজ কন্ট্রোলে নিয়ে আসছে এবং অতি দ্রুত সে নিজের নির্ধারিত লক্ষ্যে পৌঁছিয়ে যাবে। অদ্রির জরায়ু সিস্টটা ফ্যালোপিয়ান টিউবের একটু ভিতরের দিকে, তাই সময়টা একটু বেশিই লাগবে। তবে হতাশ সবাই কিছুই নেই। এই বিষয়টা অদ্রি নিজেও জানে। ডাক্তারের পরামর্শ মোতাবেক সে মেডিকেশন নিচ্ছে এবং বিয়ের পর যে কিছুটা ওজন বেড়ে গিয়েছিল সেটাকে কমানোর চেষ্টায় আছে। এদিকে শিমু কিছুদিন পর পর আসে তার বিমানের মায়ের কানে একথা সে কথা তোলে। বিমানের মা মাঝে মাঝে বিরক্ত হয়ে অদ্রিকে কথা শোনায়। অদ্রি বুঝতে পারছে যে শিমু তার স্নেহময়ী শাশুড়ির মনে তার জন্য তিক্ততা বিষ ভরে দিচ্ছে। এসব জানার পরেও অদ্রি চুপ করে আছে, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় অপেক্ষমাণ। অদ্রি কোনো কাঁচা কাজ করে না। ফার্মেসি নিয়ে তার পড়াশোনায় মূল উদ্দেশ্যই ছিল সায়েন্টিস্ট হওয়া। অদ্রি সায়েন্টিস্ট হয়ে এমন কিছু নিয়ে রিসার্চ করতে চায় যা তাকে সাফল্যের ধারপ্রান্তে নিয়ে যাবে। হসপিটাল থেকে রিপোর্ট পাওয়ার 3 মাস অতিক্রম করে ফেলেছে। এখন অদ্রি বিমানের বিয়ে 2 বছর 2 মাস চলে। অদ্রি নিউ প্রজেক্টের কাজ খুব মনোযোগ দিয়ে করে। কোনো রকম ভুল সে করতে নারাজ। এই নিউ ড্রাগটা নির্ধারণ করবে অদ্রির পরিকল্পনার বাস্তবায়ন। ইদানিং শাশুড়ির বাচ্চা নিয়ে কথাবার্তা যেন বেড়েই চলেছে। অদ্রি জানে এটা স্বাভাবিক। সব সংসারে শাশুড়ি বাচ্চার জন্য বলতে থাকে বিয়ের কিছু সময় পর থেকেই। সেদিন দিয়ে অদ্রির শাশুড়ি অনেকটাই সহনশীল। শিমুর এই কুচক্রের কারণেই তার শাশুড়ির দিন দিন অসহনীয়তা ছড়ে যাচ্ছে। সেই শাশুড়ি এতদিন অদ্রিকে মেয়ের মতো দেখতো ও ভালোবাসতো, আর সেই শাশুড়ি তাকে ছেলের বউয়ের অন্যথায় কিছু ভাবতে পারছে না। অদ্রি জানে রিমু বাবির সম্পত্তির লোভ বেশি। সম্পত্তির লোভের কারণে নিজের কুয়োকেছে বেড়ানো বোনের সাথে দেবরের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত সফল হয়নি। তবে বিয়ে দিতে সফল না হলেও এখন ঘর ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বড় ভাই, সে তো বউ যা বলে সব সত্য মানে। এক কথায় তার বউ তাকেও তাদের একমাত্র ছেলে রিহাবকে ছেড়ে চলে যাবার ভয় দেখায় যদি তার বিরুদ্ধে কিছু বলে তো। বড় ভাই জানেও না যে তার বউ ও শালি মিলি কি ষড়যন্ত্র করছেন। মা ও ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ তো আছেই এবং কোনো উৎসব মুখর পরিবেশে সে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে মা, ছোটো ভাই ও ছোটো ভাইয়ের স্ত্রীর সাথে পালন করতে আসেন। অদ্রি
আইসোলেটেড ল্যাবে দাঁড়িয়ে কেমিক্যাল মিক্স করছি। 2 মাস হলো সে একই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জয়েন করেছে। তবে এই ড্রাগটার জন্য সে স্পেশালি হায়ার অথরিটি থেকে পারমিশন নিয়েছে, যাতে তাকে প্রোডাকশন অফিসার থেকে রিমুভ না করে। পারিশ্রমিক সে প্রোডাকশন অফিসারের মতোই নেবে যতদিন না ড্রাগটা মার্কেটে আসছে। কেমিক্যাল মিক্স করার সময় অদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেমিক্যালের যে রিয়াকশন হচ্ছে সেটার দিকে। অদ্রির চাহনি খুব শান্ত, যাকে বলে হিমশীতল দৃষ্টি। কিছু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে আর তারাই তাদের লক্ষ্যে বিনা বাধায় পৌঁছায়। সেরকম মানুষের কাতারে অদ্রি নিজেও পড়ে। শীতল মস্তিষ্কের মানুষরা ভয়ঙ্কর হয়, কিন্তু বাহির থেকে তাদের দেখলে সাদামাটাই মনে হয়। এরা কোনো কাজ করে যদি স্বেচ্ছায় কোনো নিশান না ছাড়ে তাহলে তাদের ধরা যায় না। তারা তখনই ধরা পড়ে যখন তারা অনেক বড় প্রতারণার শিকার হয়। শীতল মস্তিষ্কের মানুষদের লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমেও ধরা যায় না, কারণ এসব মানুষ নিজেদের মাথায় আগে থেকে সব কিছু গুছিয়ে রাখেন। সাধারণ মানুষ যেমন মিথ্যা বলতে গেলে চোখে চোখ রাখতে পারে না, হাতের আঙুল কুটতে থাকে বা কোনো কাজ করতে থাকে শুধুমাত্র তাদের সত্য ধরা না পড়ে তার জন্য। শীতল মস্তিষ্কের মানুষও এমন মাইন্ড ডাইভার্টেডের মতো কাজ করে মিথ্যা বলার সময়, তবে সেটা কাউকে বুঝতে দেয় না। এরা অনেক সময় সাইকো বা পাগল হয়ে যায় আর নিজ থেকে আত্মসমর্পণ করে। এদের এরকম পরিণতির কারণ হয় অতিরিক্ত সিক্রেট নিজের মস্তিষ্কে জায়গা দেওয়ার কারণে, এবং হিউম্যান সাইকোলজি মোতাবেক এরা অনেক সময় অতিরিক্ত ক্রাইম করে নিজের কাছেই শেষ পর্যন্ত নিজেকে শেষ করার পরিকল্পনা করে। অদ্রি টেস্ট টিউব কেমিক্যাল রহস্যময়ভাবে দেখছে। এই কেমিক্যালটা তার তুরুপের তাস হিসেবে কাজ করবে। ইট উইল ডিসাইড হার ফিউচার অ্যান্ড হার লাভ। হঠাৎ কারাও তুড়ি বাজানোর শব্দে ধ্যান ভাঙে অদ্রির। টেস্ট টিউবটা হাতে থেকে রেখে দেয় সুরক্ষিত জায়গায়। অদ্রির কলিগ অদ্রিকে বলে, তো মিসেস অদ্রি কী ভাবছেন হাতে টেস্ট টিউব নিয়ে? আলতো রহস্যময় হাসে অদ্রি, তারপর জবাব দেয়, কিছু না জাবির ভাই। অদ্রির কলিগ সামান্য রসিকতা সুরে বলে, কিছু না বললেই হলো। আপনি যেভাবে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছিল আপনি নিউ ড্রাগটা কার উপর অ্যাপ্লাই করার কথা ভাবছেন। জাবির কথায় একটু বিচলিত হলো না অদ্রি, বরং মুচকি হেসে বলল, আপনি দেখি বুঝে গেলেন। আমিও ভাবছি কার উপর এটা অ্যাপ্লাই করা যায়। জাবিরের মুখ দেখে অদ্রির মনে হলো জাবির সামান্য ভয় পেয়ে গেছে। হাসল অদ্রি, এরপর আবার নিজ কাজে মন দিল। জাবির স্বভাবত ভীতু, সে ড্রাগটা নিয়ে রিসার্চ করতে চায়নি, কারণ সে এখনও বিয়ে করেনি। ড্রাগটা যেহেতু পুরুষদের পুরুষত্ব কিছু নির্দিষ্ট সময়ের জন্য অকার্য করার জন্য, এই ড্রাগটা কোনো পুরুষের শরীরে ইনজেক্ট করলে বা কোনোভাবে শরীরে প্রবেশ করালে সেই পুরুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজের সিমেন দ্বারা কোনো নারীকে প্রেগনেন্ট করতে পারবে না। জাবির বসকে সবার সামনে বলেছিল সে অন্য ড্রাগের প্রজেক্টে যেতে চায়, তবে বস রাজি হয়নি, কারণ জাবির একজন ভালো রিসার্চার। জাবির ভীতু কণ্ঠে অদ্রিকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস অদ্রি? আপনি কি সত্যি সত্যি কারোর উপর ড্রাগটা প্রয়োগ করার কথা ভাবছেন? অদ্রি এবার খিলখিল করে হেসে ফেলে। অদ্রির হাসি দেখে জাবিরের মুখটা পাংশুটো হয়ে গেছে, এটা অদ্রি খেয়ালই করেছে। অদ্রি হাসি থামিয়ে ঠোঁটে সামান্য কামড়িয়ে বলে, ইয়েস আই এম সিরিয়াস। আমি এটা অবশ্যই কারোর উপর প্রয়োগ করব। জাবির তোতলানো স্বরে বলে, কার উপর? মুচকি এসে অদ্রি বলেন, আমার হাজব্যান্ডের উপর। জাবির বেকুবের মতো মুখ বানিয়ে অদ্রির মুখ পানে তাকিয়ে আছে। তারপর সে হড়বড়িয়ে বলে, কি বলছেন আপনি? আপনি আপনার হাজব্যান্ডের উপর এটা কেন প্রয়োগ করবেন? তাছাড়া আপনাদের এখনও বেবি হয়নি। আপনি জানেন তো যে এটা শরীরে প্রবেশ করার পর নির্দিষ্ট সময় কার্যকর থাকে, এবং সেই নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই অ্যান্টিডোট শরীরে প্রবেশ করাতে হয়, না হলে সেই পুরুষ সারা জীবনের মতো তার সক্ষমতা হারাবে। জাবিরের প্রতিটা কথা অদ্রি মুখে হাসি ঝুলিয়ে রেখেই শুনেছে, এবং এই হাসি দেখেই যেন জাবির শরীর হিম হবার উপক্রম। অদ্রির কাছে অন্তত তাই মনে হলো। অদ্রি এবার ভাবল জাবির ভয়ে আরও বাড়ানো ঠিক হবে না, তাই সে কথা কাটাতে বলে, কুল ডাউন জাবির ভাই, আমি তো আপনার সাথে রসিকতা করছিলাম, আর আপনি কিনা সিরিয়াসলি নিয়ে নিলেন। জাবির যেন হাফ ছেড়ে বাঁচে, তারপর তটস্থ করার মতো সুরে বলে, এরকম মজা করবেন না মিসেস অদ্রি, আপনার বলার ধরনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। অদ্রি বাবলিহীনভাবে বলে, আমি তো প্রথমে বলেছিলাম যে আমি কিছু ভাবছি না, কিন্তু আপনি তো কথাটাকে পেঁচালেন, তাই আমি একটু পেঁচালাম আর কি। আমি কি করে জানবো যে আপনি এভাবে ভয়ঙ্কর মজা করবেন? জানলে আমি বলতাম না। অদ্রির কথা বিপরীতে জাবির বলে। অদ্রি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি আমার হাজব্যান্ডকে মাত্রার একটু ভালোবাসি, এবং সে নিজেও আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন তাকে ড্রাগ ইনজেক্ট বা তার শরীরে প্রবেশ করাবো? আপনিও না জাবির ভাই, মজা করে বলা কথা বুঝেন না। অদ্রি আবার মুখে রহস্যময়ী হাসি টেনে বলে, জাবির ভাই, আপনি কি জানেন এই ড্রাগটার ইফেক্টে কিছু হলে
তাই মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় না, একদম প্রাকৃতিকভাবে হয়েছে মনে হয়। জাবির ঘামতে থাকে অদ্রির কথায়। জাবিরের কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে নিজের কাজে। অদ্রি মনে মনে বলে, আমি বাধ্য কাজটা করতে, নিজের মানুষকে নিজের কাছে রাখার জন্য। তাছাড়া এই ড্রাগটা আমি বিমানকে দিব এবং মেয়াদ শেষ হবার আগেই অ্যান্টিডট দিয়ে দিব। তাহলে শিমু রিমু বাবির পরিকল্পনা বাস্তবায়ন হবে না। বাট আই কান্ট লুজ বিমান। হি উইল বি মাই ফর এভার অ্যান্ড এনি কস্ট। এরপর দিন অদ্রি ইচ্ছা করে অফিসে যায়নি, ছুটি নিয়েছে বসের থেকে। অদ্রির ছুটা বুয়া বলেছে শিমু সপ্তাহে 2 দিন আসে, সোমবার ও বৃহস্পতিবার। আজকে সোমবার, তাই অদ্রি দেখতে চায় শিমুর ব্যবহার। ঠিক বেলা 12টায় কলিং বেল বাজেন আর অদ্রি বুয়া বা তার শাশুড়িকে দরজা খুলতে উঠতে না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়। অদ্রির দরজা হাসি মুখে খুলে, কিন্তু অপর পাশের মানুষটা হয়তো অদ্রিকে এ সময় আশা করেনি, তাই তার মুখশ্রী অন্ধকার হয়ে গেল। শিমুকে এই পরিকল্পনা নিয়ে এসেছিল, তা আজকে অদ্রি কিছুতেই সফল হতে দেবে না। অদ্রি শিমুর সাথেই গল্প জুড়ে দিয়ে বসেছে। অদ্রির শাশুড়ি সেও হাসি মুখে ওদের সাথে গল্প করছে, কিন্তু শিমু সে বারবার উচ্ছ্বাস করছে অদ্রির শাশুড়িকে একটু একা পাওয়ার জন্য। অদ্রি তো অদ্রি, সে আজকে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে যাতে তাকে সাহায্য করে। দুপুরে খাবার খেয়ে অদ্রির শাশুড়ি নিজের রুমে ঘুমোতে চলে যায়। শিমু সেটা দেখে নিজেও যেতে নেয়, কিন্তু তখনই তার পথ রোধ করে দাঁড়ায় অদ্রি। অদ্রি শিমুকে হাসি মুখে বলে, শিমু চলো না আর একটু গল্প করি। রিমু বাবি থাকলে তার সাথে গল্প করতে পারতাম, কিন্তু এখন নিজের জীবনটাকে রোবটের মতো লাগে। সারাদিন অফিস করে রাতে একটু সময় পাই, আর সেটা বিমানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। গার্লস টপিকে তো এখন কথাই হয় না কারোর সাথে। আজ অনেকদিন পর কাউকে পেয়েছি, চলো ছাদে যাই। কথাগুলো বলে অদ্রি ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। অজ্ঞতা শিমুকেও অদ্রির সাথে যেতে হয়। অদ্রি ও বিমানের বিয়ের 2.5 বছর হয়েছে। অদ্রির শাশুড়ি বিমানকেও বাচ্চা নেওয়ার কথা বলেছে 2-3 বার, তাই বিমান ভাবলো আজকে অদ্রিকে বলবে বাচ্চা নেওয়ার কথা। অনেক তো সময় হলো। বিমান ও অদ্রি দুজনেই এখন নিজেদের ক্যারিয়ারে সাকসেসফুল। 1 সপ্তাহ আগে অদ্রির নিউ ড্রাগ প্রজেক্ট সাকসেসফুলি শেষ হয়েছে, তবে ড্রাগটা এখনই বাজারজাত করবে না। আগের অ্যান্টিডোট জার্মানি থেকে আনানো হবে। রাতের বেলা বিমান অদ্রিকে জড়িয়ে ধরে বিছানায় বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। অদ্রি চুপ করে স্বামীর বুকে মাথা রেখে বসে আছে। কিছু সময় অতিবাহিত হবার পর বিমান বলে, অদ্রি পাখি, তোমাকে একটা কথা বলবো। বলো। এতে অনুমতি নেই আমার কি আছে বিমান? না, আসলে মা বলেছিল আমাদের এখন বাচ্চা নেওয়া উচিত। ও, তুমি কিছু বলবে না? বলবো তো। তাহলে বলো। শুধু কি মা বলেছে নাকি তুমিও? মায়েরটা মা আমায় বলেছে, এখন তুমি তোমারটা বলো। বিমান বুক ভরে শ্বাস নেয় আর অদ্রি বিমানের বুকে থেকে মাথা উঁচিয়ে বিমানের মুখের দিকে তাকিয়ে আছে। বিমান বলে, আমারও মনে হয় এখন বাচ্চা নেওয়া ভালো হবে। বিমানের কথায় অদ্রি প্রত্যুত্তর করে না। অদ্রির রেসপন্স না পেয়ে বিমান বলে, কিছু বলছো না যে? অদ্রি বলে, কি বলবো, বাচ্চা আসলে অবশ্যই নিব। বিমান বুঝতো না অদ্রির কথা, তবে সে আজ তার প্রিয়তমাকে কাছে পেতে চায়, প্রিয়তমার ভালোবাসা শিখতে করতে চায় নিজেকে। অদ্রি বাধা দেয় না বিমানকে। অদ্রি নিজেও ডুবে যায় তার প্রাণপুরুষের ভালোবাসায়, তবে সে তার পরিকল্পনা কালকে থেকে শুরু করবে। আজকে স্বামীর ভালোবাসায় শিখতে হবে। সময় নদীর স্রোতের মতোই বহমান, সময়ের সাথে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত উত্থান পতন। ঠিক তেমনই বিমান ও অদ্রির জীবনে চলছে কিছু দুঃসময়। বিমান অদ্রিকে বাচ্চার কথা বলার প্রায় 3 মাস হয়ে গেছে। অদ্রি এখনও কনসিভ করেনি। এদিকে বিমানের মা অনবরত বাচ্চার কথা বলে বলে মুখের ফেনা তুলে ফেলছে। তাছাড়া ওনার এরকম বাচ্চার জন্য অধৈর্য হবার কারণটা সত্যি বলতে পুরোপুরি ভুল নয়। বিমান ও অদ্রির বিয়ে 3 বছর প্রায় হতে চলল, এবং বিমান সেদিন তার মাকে আশ্বাস দিয়েছে তারা জলদি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। বিমানের মা একদিকে ছেলের কথায় আশায় আছেন, আরেকদিকে শিমুর প্রতিনিয়ত উস্কানিমূলক পরামর্শ। অদ্রি এবার বাসায় 2 জায়গায় সিক্রেট ক্যামেরা ফিট করে, সাথে কিছু মাইক্রোস্কিপ। এই সিক্রেট ক্যামেরার রেকর্ডিং অদ্রি অফিস থেকে ফেরার পথে দেখেন এবং বাসায় এসে বিমান না ফেরার আগে পর্যন্ত দেখেন। সিক্রেট ক্যামেরা ড্রয়িং রুমে এবং বিমানের মায়ের রুমে লাগানো, আর এই মাইক্রোস্কিপ আরও কয়েকটা জায়গায় এক্সট্রা লাগানো আছে। এসবের বদৌলতে অদ্রি জানতে পারে বাড়িতে কি হচ্ছে। অদ্রি আবারও ডাক্তারের কাছে গেছেন। চেক আপ করে ডাক্তার বলল, মিসেস অদ্রি, আপনি কিছুটা রিকভার করেছেন, তবে অনেক স্লোভাবে। সিস্টার ক্রমশ ছোট হচ্ছে। আল্লাহ চাইলে 3 মাস পর কনসিভ করতে পারবেন, যদি আপনারা কোনো প্রিকুয়েশন না নেন তবে। কিন্তু আমি বলবো আপনারা যখন এত সময় অপেক্ষা করেছেন তাহলে আরও কয়েক মাস অপেক্ষা করুন। জি ডক্টর, আমি অপেক্ষা করব। বাই দ্য ওয়ে মিসেস অদ্রি, আপনি আগেরবারও একা এসেছেন এবং এবারও একা আসলেন। আপনার হাজব্যান্ড কোথায়? অদ্রি ডাক্তারের কথায় থ
থম মেরে যায়। কি জবাব দিবে সে তো বিমানকে জানায়নি এ ব্যাপারে কিছু। অদ্রির জবাব না পেয়ে ডক্টর আবার বলেন, আপনার হাজব্যান্ডকে আমার এই বিষয়ে জানানো প্রয়োজন। হাজব্যান্ড বা বাড়ির কাউকে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসবেন। আমরা রোগীকে তার রোগ সম্পর্কিত অবগত করতে চাই না, কারণ এতে রোগী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। জি ডক্টর, পরেরবার থেকে কাউকে সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, আর ওষুধগুলো ঠিক মতো খাবেন। অদ্রি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে। অদ্রি নিজের মনে দীর্ঘশ্বাস লুকাতে ব্যস্ত। আর এদিকে কেউ একজন অদ্রিকে গাইনি বিভাগ থেকে বের হতে দেখে ফেলেছে, আর সেই মানুষটা ভাগ্য করে রিমু। রিমু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, তাই সে ডাক্তারের কাছে এসেছে চেক আপ করতে। রিমুর সাথে অবশ্য তার স্বামী ইভানের বড় ভাই ইভানও এসেছে। ইভান একটা জরুরি কল আসার কারণে হসপিটালের ভেতর ওয়েটিং রুমে রিমুকে ও রিহাবকে রেখে বাহিরে গেছেন। ইভান অদ্রিকে দেখেনি, এমনকি অদ্রি হসপিটাল থেকে বের হচ্ছে আর ইভান ভেতরে ঢুকছে, তারপরও না অদ্রি খেয়াল করেছে আর না ইভান। রিমু অদ্রিকে যে ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখেছে সে নিজেও সেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। রিমু যেন হাতের পা দেখে ফেলেছে, সে এবার ধামাকা করবেই। রিমু জানে তার শাশুড়ি অদ্রির উপর নারাজ। আর 2 দিন আগে সে রিমুর দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি হয়েছে, এবং সেই সাথে রিমুর সাথে ফোনে কথা বলা অবস্থা অদ্রিকে কিছু কটু কথা শুনিয়েছে। তাহলে এত বড় একটা সুযোগ তার হাতে এসেছে, সে কি সেটা ছেড়ে দেবে? অদ্রি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেয়, তারপর রান্না করে যায় দুপুরে খাবার বানাতে। অদ্রি আজকে অফিসে যায়নি, আসলে শরীর খারাপ, মন খারাপ, তাই আজ ছুটি নিয়েছে। ছুটি যেহেতু নিয়েছি তাই ডাক্তারের কাছ থেকেও চেক আপ করে আসলো। দুপুরে রান্না প্রায় শেষ। আজকে আবার ইভান ভাইয়া, রিমু ভাবি ও রিহাব আসবে। হঠাৎ কলিং বেলের শব্দে অদ্রি গ্যাস অফ করে দরজা খুলতে যায়। দরজা খুলে অপর পাশে ভাসুরের বউ ও তাদের ছেলেকে দেখে অদ্রির মুখে হাসি ফুটে ওঠে। অদ্রি তাদের সালাম দিলে ইভান খুব হাসি মুখে সালামের জবাব দেয়, কিন্তু রিমু মুখ বেঁচিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অদ্রি রিমুর ব্যবহারকে পাত্তা না দিয়ে রিহাবকে হাতে ধরে নিয়ে বসায় রুমে। ইভান গিয়ে তার মাকে সালাম দেয়। অদ্রি এদেরকে বসতে বলে শরবত আনতে যায়। অদ্রি শরবত এনে সোফার সামনে টেবিলে রাখলেই তখনই রিহাব তার কাকিমণির কোলে চড়ে বসে। রিহাব মাত্র 5 বছরের। রিহাব দেখতে তার বাবার মতো হয়েছে। রিহাবকে অদ্রির কোলে যেতে দেখে হয়তো রিমুর ভালো লাগেনি, তাই সে বাঁকা চোখে অদ্রির দিকে তাকিয়ে আছে। অদ্রি কিন্তু এসব দিক ঠিকই লক্ষ্য করেছে। তাছাড়া রিমু এবারে তা আসবে আর তার শাশুড়ির কান ভাঙাবে না তা তার হয় না। দুপুরে একটু আগে বিমান অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে। আজকে পুরো পরিবার একসাথে। বিমান এসে থেকে রিহাবের সাথে খেলছে। ওদের দেখে মনে হচ্ছে না ওরা চাচা বাতিচা, দেখে মনে হচ্ছে বাপ ছেলে। এসব দেখে অদ্রির মনে অনুশোচনা হলেও তার কিছু করার নেই, সে বাধ্য এসব করতে। অদ্রি কখনোই বিমানকে ছাড়তে পারবে না। ডাক্তার তো বলেছে সুস্থ হচ্ছে সে। প্রায় 9-10 মাস যাবৎ সে চিকিৎসা নিচ্ছে এবং অনেকটা ইমপ্রুভও হয়েছে। দুপুরের খাবারের পর্ব শেষ হবার পর রিমু এবং একটা কথা বলল যে সবাই স্তব্ধ হয়ে গেছে। রিমুর হাতে অদ্রির রিপোর্ট। অদ্রি সেটা দেখে অবাক, কারণ কোনো হসপিটাল অনুমতি ও প্রমাণ ব্যতীত কারো রিপোর্ট অন্য কাউকে দেয় না। তাহলে রিমু পেল কোথা থেকে? রিমু হয়তো অদ্রির হাবভাব অবাক হওয়া বুঝতে পেরেছেন, তাই রিমু বলে, আমি আজকে হসপিটালে যখন চেক আপ করাতে গেলাম তখন অদ্রিকে দেখলাম ডাক্তারের চেম্বার থেকে বের হলো। আর তাই ডক্টর ও নার্সদের বাড়ির লোক বলার পরেও, অনেকবার তাদেরকে বলার পরে আমাকে রিপোর্ট দিল। আজকে যদি রিপোর্টটা হাতে না পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে অদ্রি মা হতে পারবে না। রিমুর কথায় বিমান নিষ্পালকভাবে অদ্রির দিকে তাকিয়ে আছে। বিমান জানে না আজকে কি ঘটতে চলেছে, তবে এটুকু বুঝতে পেরেছে আজকে তার বড় ভাবি কোনো ক্রমে ক্ষান্ত হবেন না। বড় ভাবি আজকে কোমর বেঁধেই নেমেছেন অদ্রিকে অপমান করে কষ্ট দিতে। তাছাড়া বিমানের মা, সে তো তার ছোট ছেলের ঘরে নাতি নাতনি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। মাকে কীভাবে বোঝাবে বিমান? সে তো নিজেকেই সামলাতে পারছে না। বিমান সেদিন অদ্রিকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল, তার মায়ের কথায়, না হলে অদ্রিকে সে বাচ্চার কথা বলতো কিনা তা সে জানে না। বিমান বাচ্চা নিতে চায় না, বিষয়টা এমন না। বিমান বাচ্চা নিতে চায়, তবে ভয় হয় 2 ধরনের। প্রথম ভয়, বিমান সচক্ষে দেখেছে তার বড় ভাবিকে। তার বড় ভাবি রিহাবের জন্মের পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। বড় ভাবি রিমু রিহাবের জন্মের আগে মায়ের সাথে সাহায্য করত, মাকে অনেকটাই মেনে চলত। তবে রিহাবের জন্মের পর থেকে যেন মাকে মানতেই চায় না, এমনকি বড় ভাইকেও সবসময় চুপ করিয়ে রাখে। সারা জীবন তার মা 3 ছেলে মেয়েকে আদর দিয়ে বড় করেছেন, কখনো যেন কারোর সাথে অন্যায় না করে। কিন্তু সে নিজে কি পেল? শেষ বয়সে এসে বড় ছেলের বউয়ের অবহেলা।
অদ্রি কখনো মায়ের মুখের উপর কিছু বলেনি, কারণ অদ্রিকে বিবান বিয়ের আগেই বলে দিয়েছে যেন তার মাকে তার বড় ভাবি যেমনটা ট্রিট করে সে যেন এরকমটা না করে। অদ্রি এই সময় বলেছিল, তোমার মা মানেও আমারও মা, আমি কেন তাকে অন্য চোখে দেখব? তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসবো যদি সে আমাকে মেয়ে ভাবতে পারে। বিবান সেদিন হেসেছিল তৃপ্তির হাসি। হ্যাঁ, সে পেরেছে একটা সঠিক মেয়েকে নিজের জীবনসঙ্গিনী বেছে নিতে। দ্বিতীয় ভয়, অনেকের প্রেগনেন্সিতে কমপ্লিকেশন থাকে, যদি অদ্রিরও কমপ্লিকেশন হয় তো? এই সময় যদি মা ও বাচ্চাকে যে কোনো একজনকে বেছে নিতে বলে তাহলে বিবান কী করবে? আর আজ যখন বিবান জানতে পারল অদ্রির মা হতে পারবে না, তখন সে কী করবে? বিবান জানে তার মা ইদানিং কয়েক মাস যাবৎ অদ্রিকে বাচ্চা নেওয়া নিয়ে অনেক কথা বলেছে। অদ্রি তাও তার মায়ের উপর একটা কথাও বলেনি। বিবান বুঝতে পারত অদ্রির মন খারাপ, কিন্তু সে কি করবে? তাও অদ্রির মন ভালো করার জন্য যা লাগে তাই করতেন। হঠাৎ আবার রিমু বাবির কথায় নীরবতা পতন ঘটে। রিমু বাবি বলে, একটা বাজা মেয়েকে আমাদের বিবানের গলায় ঝুলিয়ে দিয়েছে এই মেয়ের পরিবার। ইবান এতক্ষণ যাবৎ তার স্ত্রীকে ইশারাতে থামতে বলেছিল, কিন্তু এখন মা ও ছোটো ভাইয়ের বউর মুখের দিকে তাকিয়ে রিমুকে একটা ধমক দেয়। চুপ করো রিমু, তোমাকে কতক্ষণ যাবৎ বোঝাচ্ছিলাম যে এগুলো বলো না, কিন্তু তুমি তাও বলে যাচ্ছ কেন? আমি চুপ করবো কেন? এই মেয়েটা মা হতে পারবে না, তো এটা কি আমার দোষ? এই মেয়েটার জন্য আমার বোনকে মুখের উপর অপমান করেছে বিবান। এই মেয়েটার থেকে আমার বোন কোনো অংশ কম? ইবান যেন রিমুর কথায় কোনো তালগোল পাচ্ছে না, তাই বলে, এখানে তোমার বোন কেন আসছে রিমু? আমরা সবাই জানি বিবান অদ্রিকে বিয়ের 3 বছর আগে থেকেই ভালোবাসতো, আর তখনও তোমার সাথে আমার বিয়েও হয়নি। আর এখন না তোমাকে বা তোমার বোনকে আমরা 2 ভাই চিনতাম। রিমু হয়তো খেপে যায়, তাই ইবানকে বলে, ওহো, এখন তুমিও মেয়ের পক্ষ নিবে? তোমার মা বাই কি কম ছিল যে এখন তুমিও? ইবান বুঝতে পারছে না রিমুকে সে কীভাবে বলে বোঝাবে। এর মধ্যেই তাদের মা বলে ওঠে। ইবান বুঝতে পারছে না রিমুকে সে কীভাবে বলে বোঝাবে। এর মধ্যে তার মা বলে ওঠে, তোমরা সবাই একটু থামো। আর ছোটো বৌমা, তুমি আমাদের এই বিষয়ে জানাওনি কেন? শাশুড়ির কথায় রিমু চুপ করে গেল। মনে মনে সে যে খুশি তা তার হাবভাব লক্ষণীয়। অদ্রি লম্বা শ্বাস নেয়, তারপর বলে, মা, ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না। ডাক্তার বলেছে আমার বাম ফ্যালোপিয়াস টিউবে সিস্ট আছে এবং সেটা অপসারণ সম্ভব নিয়মিত মেডিকেশনের মাধ্যমে। আমি 9 মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডাক্তার বলেছে আর 3 মাস পর আমি বেবি কনসিভ করতে পারবো। তবে আরও কয়েক মাস যদি অপেক্ষা করি তবে ভালো। আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন না করেন, তার জন্য আমি সরি। অদ্রি কথাটা বলে চুপ হয়ে যায়। বিবান যেন অদ্রির কথায় নিজের জান ফিরে পায়, কারণ তার মনে হচ্ছিল যদি তার মা অদ্রিকে ছেড়ে দিতে বলে সে তো অদ্রিকে ভালোবাসে। তার মনে অদ্রির জায়গা অদ্রি, আর তার মায়ের জায়গায় মা। অদ্রির কথায় তার শাশুড়ি আর কিছু বলে না, তবে রিমু তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে কটমট করছে। আর অদ্রি সে হাবভাব দেখে মনে মনে আওড়ায়, তুমি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। এরপর মনে মনেই বলে ওঠে, রিমু ভাবি, আপনার প্রতিটা চালের জন্য আমার কাছে তা কাটার জন্য চাল রেডি, দেখি আর কি করতে পারেন। অদ্রির শাশুড়ি তার বড় ছেলে ও ছেলের বউকে বলে, তোমরা না হয় এখন বাড়িতে চলে এসো, যতদিন না পর্যন্ত বৌমার ডেলিভারি হয়। রিমু তো মহা খুশি, অন্তত তার মুখ দেখে তাই মনে হচ্ছে। রিমু খুশিতে ডগমগ হয়ে কিছু বলতে নেবে, তার আগে ইবান বলে, না মা, আমরা আসবো না। রিমু তো আলাদা বাসা নিয়েছে নিজের মতো করে থাকতে, আর অদ্রির সাথে ও জমে না বলে। তাছাড়া সত্যি বলতে রিমু এমনিতে অদ্রির সাথে বিয়ের পর থেকে ভালোভাবে কথা বলেনি, আর এখন তো রিমু অদ্রিকে প্রতিনিয়ত কথা শোনাতে ছাড় দিবে না। আমি তো রিমুকে চিনি, সে এখানে আসলে পরিবারের অশান্তি ছাড়া আর কিছুই হবে না। রিমু তো সারাদিন বসে থাকবে অদ্রির দোষ খুঁজে বের করতে। আমি চাই না আমার বউয়ের জন্য আমার ছোটো ভাইয়ের সংসারে সমস্যা হোক। আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি আমার বউয়ের জন্যই। সেখানে যখন আমার মা তার ছোট ছেলে ও ছেলের বউয়ের সাথে ভালো আছে, তাহলে সে সংসারে ঝামেলা হোক আমি চাই না। রিমু নাকের পানি ঝুলিয়ে ইবানের দিকে তাকিয়ে আছে। ইবান রিমুর রক্তচক্ষু দেখেও কোনো প্রতিক্রিয়া করলো না। রিমু প্রতিক্রিয়া কিছু বলতে নেবে, তার আগে ইবান রিমুকে চুপ করিয়ে বলে, তোমার কোনো কথা এখন শুনতে চাইছি না, এখনই বাসায় চলো, বাসায় গিয়ে তোমার কথা শুনবো। রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজার বাইরে চলে যায়। বিবানের মা রিমুকে আটকাতে চেয়েছিল, কিন্তু তার আগে ইবান তাকে ইশারায় মানা করে দেয়। অদ্রি তার বাসুরকে ধন্যবাদ জানায় তার জন্য, রিমু ভাবিকে বোঝানোর জন্য। ইবান তার মা ভাই ও ভাইয়ের বউয়ের উদ্দেশ্যে বলে,
তোমরা হয়তো ভাবছ আমি আমার বউয়ের কথায় উঠে বসি, তাই বাড়ি ছেড়ে ভিন্ন ভাষা নিয়ে থাকছি। কিন্তু না, আমি ভিন্ন বাসা নিয়ে থাকছি কারণ রিমুর কারণে সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হবে, তাই আমি ওর আলাদা বাসা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছি। আমার মাকে তো আমি আমার বউয়ের কাছে শান্তিতে রাখতে পারলাম না, তাই যদি আমার মা তার ছোট ছেলে বউয়ের কাছে মায়ের মর্যাদা পায় তাহলে কেন আমি বাধা সৃষ্টি করব? আমার মা তার এক ছেলের বউয়ের কাছে তো সুখে থাকবে। কথাগুলো বলে এবার মলিন হেসে ছেলেকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের 3 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে। অদ্রিয় বিমানে রিমু ভাবির সাথে ওই দিনের পর আজ 3 মাস পেরিয়ে গেছে। 3 মাস পূর্ণ হবার পরে শাশুড়ি অদ্রিকে বলছে বাচ্চা নেওয়ার কথা। যখন 4র্থ মাসে পড়লো তাও পিরিয়ড মিস হয়নি, মানে প্রেগনেন্ট না। শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে। আর এদিকে রিমু প্রায় প্রতিদিনই খবর রাখে। রিমু বিমানের মায়ের কানে এবার অদ্রিকে ডিভোর্স দেওয়ার কথা তোলে। বিমানের মা আরও 1 মাস অপেক্ষা করার কথা বলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়ে সেদিন পর 5 মাস কেটে গেছে। এবার আর বিমানের মা অপেক্ষা করবেন না। তার মানে এটাই ঢুকানো হয়েছে যে অদ্রির আর বাচ্চাই হবে না। বিমান তার মাকে অনেক বুঝিয়েছে যে অদ্রির এত কোনো দোষ নেই। বিমান যেহেতু এটুকু সময় অপেক্ষা করতে পেরেছে, তো সে আরও অপেক্ষা করতে পারবে। এদিকে সীমা অদ্রির শাশুড়ির কাছে এসে তার হাতে ডিভোর্স পেপার দেয়, বলে এটাতে অদ্রিও বিমানের সাইন নিয়ে নিতে। শিমুর সাথে এটাও বলেছে যে এখনও বিমানকে বিয়ে করতে রাজি আছে। বিমানকে তার মাকে বোঝাতে পারেনি, আর অদ্রিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ এই বয়সে মাকে একা রেখে সে অদ্রিকে নিয়ে চলে যেতে পারবে না। অদ্রি বিনিময়ে হাসি দেয়। অদ্রির মনে বিমানের জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। যখন বিমান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না, তখন শিমুর প্রচারণার শিকার হয়ে অদ্রির শাশুড়ি অদ্রির কাছে ডিভোর্স পেপার দেয়। অদ্রি সেদিন হতভম্বের মতো তাকিয়েছিল শাশুড়ির মুখের দিকে। তারপর একটা রহস্যের হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিমানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠি হাতে বিমানের নিজের রুমের ফ্লোরে বসে আছে। বিমান একটু আগে বাড়িতে এসেছে। আর এসে ড্রয়িং রুমে রিমু ভাবিও তার ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়। তবে অদ্রিকে না দেখে তার কেমন যেন সন্দেহ লাগছিল, তাই তড়িঘড়ি করে নিজের রুমে আসে। নিজের রুমে এসে অদ্রিকে না দেখে সে ওয়াশরুমেও ব্যালকনিতে দেখে, তাও না পেয়ে সে ভয় পেয়ে যায় কিছুটা। এরপর ড্রেসিং টেবিলে পারফিউমের বোতল দিয়ে চাপা দেওয়া কাগজ দেখতে পায়, কিন্তু সেটা খুলে দেখে সেটা একটা চিঠি। বিমান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় অর্ধাঙ্গ, আমাকে বাড়িতে সব জায়গায় খুঁজো না পেয়ে এখন তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো। আমি চলে যাচ্ছি। তোমার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ। আজ মা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছে। অনেকদিন যাবৎ ইনডাইরেক্টলি ডিভোর্সের কথাই আমাকে বোঝাতো, তবে আজকে ডিভোর্স পেপার সামনে এনেই দিয়েছে। আমি তো অপয়া মেয়ে যে তার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। মা নিশ্চয়ই তোমার জন্য কোনো মেয়ে দেখে রেখেছে, তাই আজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলল। তোমার জীবনে আমার পথযাত্রা হয়তো এতটুকুই ছিল। চলে যেহেতু যাচ্ছি, তাই তোমাকে কিছু কথা বলেই যাই। তোমার বড় ভাবি রিমু তার ছোট বোনকে প্রায় আমাদের বাড়িতে পাঠাতো। আমি আবার জবে জয়েন করার পর থেকেই শিমুর বাড়িতে আনাগোনা বেড়ে গেছে। কাজের খালা আমাকে বলেছে শিমু সেদিনই আসে মাকে নিয়ে, নাকি মায়ের রুমে দরজা বন্ধ করে অনেক কথা বলে। আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হবার 2 মাস আগে থেকে মা আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেই যাচ্ছে। বিয়ের আগে তোমাকে বলে দিয়েছিলাম তোমার মাকে নিজের মা মনে করব। আল্লাহর রহমতে ওই কথা আমি রাখতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমি এই কথা রাখতে পারি, তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি কিন্তু চাইলে পারতাম উচ্চ বাক্য করতে। এতদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তার বলেছে আমি সুস্থ। রিমু ভাবির তো প্রথম থেকেই আমাকে পছন্দ না। সে তার ছোটো বোনের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। মা হয়তো এখন তোমার সাথে শিমুর বিয়ে ঠিক করবে। তোমার যদি আমাকে নিয়ে অভিযোগ থাকে তাহলে সাইন করে দিও ডিভোর্স পেপারে। 3 মাস পর ডিভোর্স হয়ে যাবে। কথায় আছে না, খাঁচার পাখিকে মুক্ত করে দেখো সে উড়ে চলে যায় কি না, তোমার কাছে আবার দিন শেষে ফিরে আসে। যদি দিন শেষে তোমার খাঁচায় ফিরে আসে তাহলে সে ভেবে নিও সে তোমার পোষ মেনেছে। ঠিক তেমনই তোমাকে আমি খাঁচা থেকে মুক্ত করলাম। এখন তোমার পালা। এতে তোমার অর্ধাঙ্গিনী। বিমানের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ থম মেরে ফ্লোরে বসে থেকে এরপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ড্রয়িং রুমে যেয়ে মাকে জিজ্ঞেস করে মা অদ্রি কোথায়। বিমানের মা চুপ করে আছে ছেলের কথা শুনে। রিমু মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগে বিমান তার বাবির দিকে হাত দিয়ে চুপ করতে বলে। বলো মা, অদ্রি কই?
তোমরা কি করেছো যে অত্রি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে? বিবার মা কিছুটা অবাক হলেও রিমু ও শিমুর মুখ দেখে মনে হচ্ছে তারা কিছুটা ভয় পাচ্ছে। বিবার মা এবার বলে, অদ্রি কেন চলে গিয়েছে সেটা অদ্রিকে জিজ্ঞাসা করো। শিমু কথার মাঝে ফোন কেটে বলে, তোমার বউ কেন চলে গিয়েছে তা আমরা কীভাবে জানবো? যাওয়ার আগে দেখো ডিভোর্স পেপারে সাইন করে গিয়েছে। এসব মেয়েদের আমার খুব জানা আছে, এরা নিজেদের স্বার্থ হাসিল না হলে সব কিছু করতে পারে। যখন দেখলো নিজে বাচ্চা জন্ম দিতে পারছে না তখন নিজের থেকেই কেটে পড়লো যাতে সব দোষ আমাদের উপরে পড়ে। রিমু সেও নিজেও বোনের কথায় তালে তাল মিলিয়ে বলে, অদ্রি ইচ্ছে করে এতদিন তার সমস্যার কথা জানায়নি যাতে সে তোমাকে আরও বশ করে নিতে পারে। এই মেয়েটাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো না। এই মেয়ে যে সুবিধার না তা বোঝাই যাচ্ছিল। আজকে মা একটু কথা শোনাতে ডিভোর্স পেপারে সাইন করে চলে গেল। অন্যান্য মেয়েদের দেখো মাটি কামড়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, আর এই মেয়ের দেমাগে যেন মাটিতেই পা পড়ে না। বিমান চোখ বন্ধ করে এতক্ষণ শুনলে এরপর সামনে টি টেবিলে কিছুটা জোরে লাথি দিয়ে সরায় এতে সোফায় বসে থাকা তিনজন হোক চকিয়ে যায়। বিমানের তার বাবাকে উদ্দেশ্য করে বলে, ভাবি আপনি আমার বড় ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ হিসেবে আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার সম্পর্ক শুধু দেবর বাবির, এর থেকে বেশি কিছু না। পূর্বে ছিল আর পরবর্তীতে হবে। আমি যেমন আপনার ভাইয়ের সম্পর্কের মধ্যে নাক গলাই না, ঠিক আপনার কাছ থেকে আমি এটাই আশা করব আপনি আমার আর অদৃশ সম্পর্কের মাঝে নাক গলাবেন না। রিমুর মুখ অপমানে থতমত ভাব। এবার বিমান শিমুকে উদ্দেশ্য করে বলে, শিমু তুমি কি করেছ সেটা আমি পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারি। তোমার বোন যখন আমাদের বাড়ি ছেড়ে আমার ভাইকে নিয়ে ভিন্ন হয়ে গেল, সেখানে তোমার কি এই বাড়িতে প্রতিনিয়ত আসাটা মানায়? এটা তো বেমানান দেখায়, তাই না? কিন্তু তোমার কাছে কি বেমানান লেগেছে? না, তোমার বোন এই বাড়িতে না থাকা সত্ত্বেও তোমার যাতায়াত ছিল। যেখানে তোমার বোন এই বাড়িতে থাকা অবস্থায় তুমি এই বাড়িতে আসলে তোমার বোনের রুমের দরজা বন্ধ করে থাকতে, সেখানে তুমি তোমার বোন ব্যতীতে এসে আমার মায়ের সাথে কথা বলতে তার রুমের দরজা বন্ধ করে। যেখানে তোমার বড় বোন আমার মায়ের প্রতি কোনো দয়া মায়া নেই, সেখানে তোমার এত দয়া মায়া দেখানোটা কি এমন হয়ে যায় না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি? শিমুকে এভাবে কথা শোনাতে রিমু খেপে উঠে বলে, বিমান তুমি কিন্তু আমার বোনকে অপমান করছো। তোমার বউ চলে গেছে, আমার বোনের কী দোষ? শিমু কিছু বলছে তোমার বউকে চলে যেতে? তোমার বউ সারাদিন বাইরে বাইরে থাকে, তো সে তোমার মাকে সময় দিতে পারে না। মা সারাদিন বাসায় একলা থাকে, তাই শিমু এসে তার সাথে একটু সময় কাটায়। বিমান তার ভাবির কথায় তাচ্ছিল্য হাসে, এরপর বলে, আসলে কি সময় কাটাতে আসে নাকি আসে আমার অদ্রির নামে মায়ের কাছে কিছু বলতে? যাই হোক, আপনাদের বলে আমার লাভ নেই। আপনি আমার বড় ভাইয়ের বউ আর আপনার বোন আমার বড় ভাইয়ের শালী। আপনাদের সাথে আমার সম্পর্ক এতটুকুই। এবার বিমান তার মাকে নরম ও ব্যথিত সুরে বলে, মা অদ্রি কোনোদিন তোমাকে শুধু শাশুড়ি ভেবে দেখেনি, সে তোমাকে নিজের মায়ের মতো দেখেছে। তুমি কি বলতে পারবে অদ্রি তোমার সাথে কোনোদিনও উচ্চস্বরে কথা বলেছে বা তোমার কথার কোনোদিনও খারাপ জবাব দিয়েছে? অদ্রি সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা কাজ করে অফিসে। ওদের অফিসে কেউ বসে বসে বেতন পায় না। সকালে যায় তোমার কষ্ট না হয়, তাই অফিসে যাওয়ার আগে রান্না শেষ করে যায়। ওদের যাওয়ার পর তো কাজের বুয়াই আসে, এরপর সারাদিন ক্লান্ত হয়ে এসে রাতের বেলা আবার রান্না করে। এটা বলবো না যে তুমি অদ্রিকে সাহায্য করো না, তুমিও রাতের বেলা অদ্রিকে সাহায্য করো। সত্যি বলতে অদ্রি থাকাতেই আমি তোমারও অদ্রির মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে পেরেছি। তোমাকে এখন এসব কথা বলে হয়তো লাভ নেই, কারণ তোমাকে এরা অদ্রির নামে যা বুঝিয়েছে তাতে তুমি ঠিক ভুল বিবেচনা করতে পারছো না। বিমান কথাগুলো শেষ করে আর সেখানে দাঁড়ায়নি, চলে গেছে বিমান নিজের রুমে। বিমান হয়তো অদ্রিকে খুঁজতে বের হতো, তবে সে স্বেচ্ছায় নিজেকে আড়াল করে তাকে শত খুঁজেও পাওয়া যায় না। আরও 2-3 দিন কেটে গেছে, বিমান এখন ঠিক সময় বাড়িতে আসে না। অদ্রি তাদের রুমটাতে যেভাবে রেখে গেছে সেভাবে বিমান রেখে দিয়েছে, আর কাউকে রুমের ভেতর ঢুকতে দেয়নি। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতেও বাইরে থেকে খেয়ে তারপর বাসায় ফিরে। শিমু ও ইদানিং বিবানের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। শিমু চায় বিবানের সাথে অদ্রির ডিভোর্সটা হওয়ার পর বিবানকে তার মায়ের মাধ্যমে বাধ্য করে বিয়েটা করতে, কিন্তু বিবান যে এখন ডিভোর্স পেপারে সাইনই করেনি। আর এদিকে অদ্রি ওই বাড়িতে কি হচ্ছে, কে কার সাথে কী কথা বলছে সব শুনতে পাচ্ছে। অদ্রি এই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে রিমু বিবানের রুমের ভেতরে কয়েকটা মাইক্রোস্কোপ লাগিয়েছে, আর গেস্ট রুমেও কয়েকটা লাগিয়েছে। ধরতে গেলে সব রুমে মাইক্রোস্কোপ লাগানো।
অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। শাশুড়িও নিজের রুমে এবং ড্রয়িং ও হিডেন ক্যামেরা লাগানো আছে। সেই সাথে গেস্ট রুমে একটা হিডেন ক্যামেরা লাগিয়েছে। অদ্রি তার নিজের বাবা মার কাছেও যায়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বিবানের কাছে দিনটা বিষাক্ত লাগছে, কারণ সারাদিন তাকে বাসায় থাকতে হবে। সকাল 9টা বাজে। বিবান এখনও নাস্তার জন্য ডাইনিংয়ে যায়নি। ইভান তার বাইকে কয়েকবার দরজা বাহির থেকে ডেকে গেছে। ইভান আর বেশি জোর করে না। শেষে বিবানের মা আসে বিবানকে ডাকতে। বিবান বাধ্য হয় দরজা খুলতে। দরজা খোলার পর বিবানের মায়ের সাথে শিমুও রুমের ভেতরে প্রবেশ করে। শিমুকে নিজের রুমে দেখে বিবান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। বিবানের মা বিবানকে বলে, দেখ বিবান, অদ্রি চলে গেছে। কোথায় গেছে আমরা তা জানি না। তাছাড়া অদ্রি তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা কেউ তাকে বাড়ি ছাড়তে বলিনি। এখন তো জীবনটা কি এভাবেই থেমে থাকবে? শিমু কথার মাঝে ব্যঙ্গ করে বলে, দেখো আবার কারোর সাথে চলে গেছে কিনা। যা মেয়ে বাবা, বাচ্চা তো হবে না এখন, আর কারো বেড পার্টনার হতে পারে সে। বিবান শিমুর পলা শব্দের জন্য রাগে বিবান শিমুর গালে সজোরে থাপ্পড় দিয়ে বসে। শিমু হতভম্বের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ গোল গোল করে। বিবানের মা নিজেও অবাক হয়ে গেছে তার ছেলের এভাবে থাপ্পড় মারাতে। বিবানের মা তার ছেলেকে বলে, বিবান তুই এটা কী করলি? তুই শিমুকে থাপ্পড় দিলি কেন মা? তোমার সামনে সে আমার বউকে নিয়ে আজে বাজে খারাপ কথা বললো, আর তুমি শুনতে পাওনি? থাপ্পড়টা তো তোমার মারা দরকার ছিল। কিন্তু ভাবি ও তার বোন মিলে তোমার মাথা এমনভাবে নষ্ট করেছে যে তুমি তাদের অন্যায় আর খারাপ কাজগুলো দেখছোই না। কিন্তু আমার মাথাটা তো নষ্ট হয়নি, তাই আমি বিবেচনা করতে জানি কে ভুল কে ঠিক। বিমান তার মাকে কথাগুলো বলে নিজের রুম থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শিমু এদিকে বিমানের মায়ের সামনে নেকা কান্না জুড়ে দেয়। দেখলে আন্টি, তোমার ছেলে ওই মেয়ে কীভাবে বশ করেছে? আমার সত্য কথা এখন তোমার ছেলের কানে লাগে। বিমানের মা শিমুকে সান্ত্বনা দিতে বলে, তুমি চিন্তা করো না শিমু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। একদিন না একদিন বিমান নিজের ভুলটা বুঝতে পারবেই। শিমু বিমানের মায়ের কথায় শয়তানি হাসি দেয়, যা বিমানের মায়ের অগোচরেই রয়ে যায়। অদ্রি টিভি স্ক্রিনের সামনে বসে উচ্চস্বরে হেসে ওঠে। আমি চলে গেছি, এটা তো তোমাদের জয় ভাবছ শিমু আর রিমু ভাবি। আমাকে এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি তোমাদের। আবার স্বাগতিক করে বলে, আমি যেমন মরতে পারি তেমন মারতেও পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট ফর মাই নেক্সট স্টেপ। অদ্রি বিবানদের বাড়ি থেকে চলে এসেছে 1 মাস হলো। প্রথম 2 দিন অদ্রি একটা হোটেলেই ছিল। এরপর অফিসের ম্যানেজারকে রিকোয়েস্ট করে একটা অফিসার্স কোয়ার্টার নিয়েছে। অদ্রি যেহেতু প্রথমে অফিসার্স পদে ছিল এবং পরে রিসার্চ সেকশনে ঢুকেছে, তাই ম্যানেজার অদ্রিকে রিকোয়েস্টের ভিত্তিতে অফিসার্স কোয়ার্টারটা দিয়েছে। এদিকে শিমু যেন বিমানের পেছনে লেগেই আছে। বিমান রুমে থাকলে হুটহাট বিমানের রুমে ঢুকে পড়ে শিমু। বিমান একদিন রুমে তালা দিয়ে যেতে ভুলে গিয়েছিল। তখন বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে দেখে ড্রেসিং টেবিল গোছানো, বিছানার চাদর পাল্টানো, আর অদ্রির বাঁধানো ছবিটাও নেই। এখনও দেখে বিমান অনেক ক্ষেপে যায়। সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা, আমার রুমে কে ঢুকেছিল? বিমানের মা তখন হাদিসের বই পড়ছিল। ছেলের কথা শুনে সে জবাব দেয়, কে আবার? শিমু। তোর ঘরটা অবস্থা দেখেছিস? ওটা মনে হচ্ছিল কোনো মানুষ থাকে, তাই শিমু আমাকে বললো ঘরটা গুছিয়ে দেবে, তাই গুছিয়ে দিল। বিমান বুঝলো তার মাকে এখন কিছু বলে লাভ নেই, তাই তার বড় ভাইও ভাবির ঘরের দিকে গেল, কারণ তার বড় ভাই এখন ঘরেই আছে। ভাইয়ের ঘরের দরজায় নক করার পর বিমানকে ভিতরে আসতে বলে। বিমান ভিতরে এসে বলে, দেখো ভাইয়া, তোমার শালিকে তুমি বলে দাও সে যেন আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢোকে। তাছাড়া আমি তোমার শালিকে আমার রুমে ঢোকার পারমিশন কখনো দেবও না। বিমানকে আশ্বস্ত করে বলে সে শিমুকে বলে দেবে। এর মধ্যে রিমু মুখ বেঞ্চিয়ে বলে, কয়েকদিন পর তো আমার বোন তোমার ঘরে এমনিই ঢুকবে, তাহলে এখন ঢুকলে সমস্যা কোথায়? রিমুর কথায় বিমান তাচ্ছিল্যে হেসে বলে, কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা সময় বলে দিবে ভাবি। বিমান নিজের রুমে চলে যায়, আর ইভান যায় শিমুকে নিষেধ করতেন যেন বিমানের রুমে না যায়। দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে শিমু কিছুটা অপমানিত হয়, তাই চুপ করে শুনে যায়। রিমু তো এখন 7 মাসের প্রেগনেন্ট, তাই ইভান রিমুকে কিছু বলছে না। পরের দিন সকালে শিমুর ফোনে একটা কল আসে। কলকৃত ব্যক্তি শিমুকে বলে, মিস শিমু, আপনি যাকে বিয়ে করার জন্য এত ষড়যন্ত্র করছেন, আদৌ সে কি কখনো বাবা হতে পারবে? আপনি কি শিওর সেই সমস্যাটা শুধু মিসেস অদ্রির ছিল? সমস্যাটা তো মিস্টার বিবানের থাকতে পারে। শিমু প্রথমে বিশ্বাস করতে চায় না ফোনের অপর পাশে থাকা লোকটার কথা। হ্যাঁ, ফোনের অপর পাশে অদ্রি কথা বলছে না, কথা বলছে অদ্রির কলিগ জাবির। অদ্রি তাকে এই 1 মাস সব বলেছেন। জাবির প্রথমে ড্রাগটা বিমানকে দেওয়া হয়েছে শুনে ভয় পেয়েছিল, তবে অদ্রির পুরো কাহিনী শুনে সে অদ্রিকে বড় ভাই হিসেবে ছোট বোনকে সাহায্য করবে।
তাই জাবির শিমুকে প্রাইভেট নাম্বার দিয়ে ফোন করে। শিমুর প্রত্যুত্তরে বলে, আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি এসব কথাবার্তা বলছেন বিবানের সম্পর্কে? এমন তো না যে আপনাকে অদ্রি ফোন দিতে বলেছে, এখন যাতে আমি বিবানকে বিয়ে না করি, তাই অদ্রি এই চাল চালছে, তাই না? জাবির আগে থেকেই জানতো শিমু এই ধরনের কথা বফেশিল করতে পারে, তাই সে একটু না ঘাবড়িয়ে হেসে দেয় উচ্চস্বরে। এরপর বলে, না মিস, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিবানকে যে কোনো আপনার ইচ্ছে মতো হসপিটালে নিয়ে টেস্ট করিয়ে দেখতে পারেন। আপনি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, মিসেস অদ্রিকে আমি চিনি না, সাথে আমি এটাও জানি আপনারা টাকা পয়সা সম্পত্তির জন্য সব গেম খেলছেন, কিন্তু মনে রাখবেন টাকা পয়সা সম্পত্তি আপনার বোনের ছেলের হবে না, আপনার না, কারণ বিবানের তো বাচ্চা হবে না। আপনার বোনকে যেহেতু সম্পত্তি দিবেন, তাহলে কষ্ট করে আপনি আপনার জীবনটা কেন নষ্ট করবেন? ফোনের অপর পাশে শিমু চুপ করে আছে। জাবির অদ্রি বুঝতো শিমুর মাথায় এখনও পুরোপুরি ব্যাপারটা ঢোকেনি, তাই জাবির আবার বলে, সম্পত্তি আপনি অন্যভাবেও নিতে পারবেন, কিন্তু নিজের জীবনটা কেন নষ্ট করবেন? আমার কথাটা একটু ভেবে দেখবেন। জাবির কল কেটে দেয়, আর জাবিরের সামনে বসে থাকা অদ্রি উচ্চস্বরে হেসে ওঠে। তারপর স্বাগতিক করে বলে, মাকড়সা তার আপনা জালেই ফাঁসে। খুব তো চেয়েছিলে, তাই না? দুই বোন মিলে রাজত্ব করবে রিমু ভাবি, আমাকে সরিয়ে দিয়ে তোমার বোনকে আমার জায়গায় বসাবে, তাই না? আমার জায়গা আমি কাউকে ছিনিয়ে নিতে দেই না, যদি স্বেচ্ছায় ছাড়ে তখন নিতে পারবে, কিন্তু বিবান আমার জীবন এমন কেউ যাকে আমি স্বেচ্ছায় কখনোই ছাড়ব না। এরপর জাবির উদ্দেশ্য বলে, জাবির ভাই, সিমিকে এখন আর কোনো ফোন দিবেন না, আবার কালকে ঠিক এই সময় আবার ফোন দিবেন, ঠিক আছে? আমিও দেখব এই নিজ মনের মেয়ে আবার কি করে। এইসব মেয়ে কারো সংসার করতে পারে না, সংসার ভাঙতে এরা পটু। আমার মনে হয় এখন সব স্ত্রীকে তোমার মতো হতে হবে, যাতে শিমুর মতো মেয়েরা জিততে না পারে। অদ্রি তৃপ্তির হাসি হাসে জাবিরের কথায়। ওদিকে শিমু সারাদিন এ কথা নিয়ে ভাবতে থাকেনি, নিজের বোনকে এ কথা জানায়নি। দুদিন আগে অদ্রি ডাক্তারের কাছে আবার চেক আপ করেছে। ডাক্তার বলেছে অদ্রি এখন পুরোপুরি সুস্থ, সে এখন যে কোনো সময় কনসিভ করতে পারবে। নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে অদ্রি এই স্টেপটা এখন নিয়েছে। পরে জাবির নিয়ম করে আবারও শিমুকে কল করে, কি মিস, কি ভাবলেন? আমার কথা নিশ্চয়ই আপনার বিশ্বাস হচ্ছে না, তাহলে আজকে না হয় একবার চেক আপ করিয়ে নিন, সবাইকে বলুন সমস্যাটা বিবানের। তারপর চেক আপ করিয়ে শিওর হয়ে নিন যে কোনো হসপিটাল থেকে করতে পারেন, যদি ইচ্ছে হয় তাহলে আপনাদের পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকে না হয় চেক আপটা করিয়ে নিন। শিমুর এবার নিজের ভয় হচ্ছে, তাই সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে সবাইকে কথাটা বলে। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। বিবানের মা তো রেগে গেছে তার ছেলের সম্পর্কে এরকম কথা শুনে, কিন্তু সে রেগে গেলে এবার কী হবে? শিমু নাচরবান্ধা, সে টেস্ট করাবে, বিবানের তে আপত্তি করে না, কারণ যদি বিবানের সমস্যা হয় তাহলে তার মাকে বোঝানো যাবে। সবাই মিলে হসপিটাল যায় এবং ডক্টরের কনসাল্ট নিয়ে টেস্ট করায়। ইমার্জেন্সিতে আধা ঘন্টা পর রিপোর্ট দিতে বলে। রিপোর্ট দেখে ডাক্তার সবাইকে যখন বলে বিবানের প্রবলেম, তখন বিবানের মা শকড হয়ে যায়। রিমু আর শিমু বিরক্তিতে বসে থাকে। ইবান নিজের ভাইকে সান্ত্বনা দিতে থাকে, কারণ বিবান অনেকটা কষ্ট পেয়েছে। বাসায় ফিরে বিবানের মা বিবানকে বলে, আমি ভুল করেছি, আমি এটা ভাবিনি যে সমস্যা দুজনেই থাকতে পারে। অদ্বৈত বলেছিল সে 3 মাস পর কনসিভ করতে পারবে, কিন্তু তার কনসিভ না হওয়ায় আমি তাকে কত কিছু বলেছি। এমনকি শিমু আর রিমুর কথায় তাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছি। উপস্থিত সকলে তো হতবাক। রিমু আর শিমু তো ভয় পেয়েছে, কারণ ইবান জানতো না যে ডিভোর্স পেপার তার বউয়ের শাড়ি তার মাকে দিয়েছে অদ্রিকে সাইন করাতে বলতে। বিবান এগুলো জানতো, তাই সে চুপ করে আছেন। এগুলো নিয়ে সেদিন ইবান ও রিমুর মধ্যে ঝামেলা হয়। রিমু বলে সে নাকি বিবানের ভালোর জন্য কাজটা করতে চেয়েছিল, কিন্তু সে কি জানতো বিবানের সমস্যা? এগুলো বলে ইভানকে কিছুটা থামায়। অদ্রি ওদিকে শান্তিতে একটু ফুসরতের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ক্যামেরা ও মাইক্রোস্কোপে কী হচ্ছে সেগুলো সে পরে শুনে নেবে সময় করে। সেদিন রাত 12টার পর রিমু শিমুর ঘরে যায় নতুন প্ল্যান করতে। সবাই ঘুমিয়ে আছে, তাই ঘরের দরজা বন্ধ না করে হালকা চাপিয়ে তারা আলাপ করতে লাগে। এদিকে বিবানের মা টেনশনে ঘুমোতে পারছে না, সে নিজের রুমে পায়চারি করছে। ইবানের মা স্বভাববশত কখনো দরজা লাগায় না, সবসময় চাপানো থাকে। হঠাৎ করে শিমুর রুমের লাইট জ্বলতে দেখে সে আস্তে আস্তে সেদিকে যায়। শিমুর রুমের দরজার সামনে গিয়ে সে আড়াল থেকে সব শুনতে থাকে। শিমু রিমুর নতুন প্ল্যান করছে, দেখ আপু, আমি তো রক্ষম দেবরকে বিয়ে করতে পারবো না।
তুই অন্য কোনো উপায় ভাব, কীভাবে সম্পত্তি নিজেই লিখতে পারবি। অবশ্যই আমাকে কিছু দেওয়া লাগবে। আর চিন্তা করিস না, বিবানের তো কখনো বাচ্চাই হবে না, তাহলে সব সম্পত্তি এমনি আমার ছেলের নামে চলে আসবে। সেখান থেকে তোকে আমি 25% দেব। আরও অনেক কিছুই বলতে লাগে। আর দরজার বাহির থেকে বিবানের মা এসব শুনে যেন নিজেকে নিজে বিশ্বাসই করাতে পারছে না। সে দুজনের প্ল্যানে পানি ঢালতে দরজা খুলে ভিতরে ঢোকে। হঠাৎ করে রুমের মধ্যে কাউকে প্রবেশ করে আভাস পেয়ে দুই বোন সেদিকে তাকায়। রিমু নিজের শাশুড়িকে দেখে একদম ভয় পেয়ে যায়। বিবানের মা বলে, এই তোমাদের কথা শুনে আমি আমার ছোট বউকে বাড়ি ছাড়তে বাধ্য করেছি, আর তোমরা কিনা আমার ছেলের ক্ষতি চাইছ, তাও সামান্য সম্পত্তির জন্য। আমি তো ভুলেই গিয়েছিলাম রিমু কেমন স্বভাবের মেয়ে। তারপরেও আমি তোমাদের দ্বিতীয়বার বিশ্বাস করেছিলাম। তোমাদের এই পরিকল্পনা আমি সফল হতে দিব না। আমি কাল সকালে আমার দুই ছেলেকে সব কিছু বলবো। রিমু ও শিমু ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়া থেকে তারা এমন কিছু করে বসে তাদেরকে সারা জীবন বইতে হবে। রিমু ও শিমু বিবানের মাকে আটকাতে দুজনে মিলে দস্তাদস্তি শুরু করে। শিমুর কিছুটা অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত ধাক্কায় বিবানের মা খাটের সাইডে চোখা কানের সাথে মাথায় পেছনে আঘাত পায়। আর যখন উনি আর্তনাদ করবে তখন শিমু তার মুখ ধরে রাখে যাতে আর্তনাদ বাইরে না যায়। আর রিমু সে প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিল। শাশুড়িকে ডেঙিয়ে অপর পাশে যাওয়ার সময় সে ভুলবশত শাশুড়ির পায়ের সাথে এক পা বেজে ও অপর পা কার্পেটের সাথে লেগে ফ্লোরে পড়ে যায়, একদম পেট নিচে দিয়ে। প্রেগনেন্সির সময় শেষের 3 মাস ও প্রথম 3 মাস দেখে শুনে চলতে হয়। প্রেগনেন্ট মা যদি একটু ভয় পায় বা তার যদি একটা হার্টবিটও মিস হয় তাহলে বাচ্চাকে নিয়ে শঙ্কা থাকে। রিমু ফ্লোরে পড়ে যাবার পর পেটে তীব্র ব্যথা অনুভব করে চিৎকার করে ওঠে। শিমুর রুমটা যেহেতু বিমানের রুমের পরে স্টোর রুমের পাশে, তাই শব্দটা আগে বিমানের কানে গেল। অতটা জোরালোভাবে শোনা যাওয়ার কথা না, তবে রাতের বেলা নিস্তব্ধতার কারণে তীক্ষ্ণভাবে কানে আসে বিমানের। বিমান শব্দের উৎস খুঁজতে জলদি করে নিজের রুমে দরজা খোলে। বিমানের রুমের লাইট অফ করে খাটের উপর শুয়ে রুমের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিজের রুম থেকে বের হয়ে বিমান দেখল শিমুর রুমের দরজা খোলা, আর সেখান থেকে অস্পষ্ট সুরে গোঙানির আওয়াজ আসছে। তড়িঘড়ি করে কিছুটা না ভেবে সে রুমের ভেতর গিয়ে দেখে তার মা ও বাবির ফ্লোরে পড়ে আছে। ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। ওদের দুজনের পাশে শিমু কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে আর নিজের বোনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুজনের একই অবস্থা দেখে বিমান জলদি করে দুজনের কাছে গিয়ে দেখে তার মায়ের মাথার পেছনেও ভাবের পায়ের নিচ দিয়ে রক্তের স্রোত বইছে। এই অবস্থায় বিমান কী করবে বুঝতে পারছে না। সে কার দিকে দেখবে, মায়ের দিকে না বাবির দিকে। বিমান জলদি করে তার বাইরের রুমে গিয়ে বাইকে ডেকে তুলে নিয়ে আসে। ইভান তার মা ও স্ত্রীর এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। ইভান বিমানকে মাকে নিতে বলো। সে তার স্ত্রীকে নিয়ে একই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন প্রায় 1টার বেশি। হাসপাতালে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। ইমার্জেন্সিতে শুধু একজন ডাক্তার আছে। ও ডাক্তার বিমানের মাকে নিয়ে যায়। একজন নার্সকে বলে গাইনি বিভাগের কোনো ডাক্তারকে ফোন দিয়ে ইমার্জেন্সিতে এখনই হাসপাতালে আসতে বলতে। শিমুর ভয়ে হাত পা কাঁপাকাঁপি অবস্থা। হাসপাতালে এসে সে পায়চারি করছে কী করবে। তখনই ইভান শিমুকে জিজ্ঞাসা করে, শিমু এগুলো কীভাবে হলো। ইভানের মুখের শিমু ধরা পড়ে যাবার ভয়ে এবং নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়ে বলে, আমি কী বলবো ভাইয়া। আমি আর আপু কথা বলছিলাম, তখনই আন্টি আর আপনার ভাই এসে আমার বোনের সাথে খারাপ কিছু করতে চায়। আমি আপনার ভাইকে বাধা দিতে গেলে এগুলো হয়ে যায়। ইভান হতভম্বর মতো নিজের ভাইয়ের দিকে তাকিয়ে আছেন। আর বিমান তো শকড। সে ভাবতেও পারছে না তার নামে এসব মিথ্যা কথা আর ওঠানো হচ্ছে। শিমু এগুলো বলেছে এই ভেবে যে কোনো প্রমাণ নেই, তাই আমার আপুর কিছু হলে আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। দরকার হলে তাদেরকে আমি পুলিশে দেব। আপনার মা ও ভাই আমার বোনের সাথে অন্যায় করবে, সেটাকে মেনে নেওয়া যায় না। ইভান সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। ইভানের বিশ্বাস হচ্ছে না তার ভাই ও মা এরকম করতে পারে। আর তাছাড়া তার মা নিজেও তো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। গাইনি বিভাগের ডাক্তার 3টা নাগাদ এসে হসপিটালে পৌঁছায়। এরপর রিমুকে সার্জারি করার জন্য নিয়ে যায়। রিমুর অবস্থা অনেকটাই খারাপ। সার্জারি করতে করতে ভোর 5টা হয়ে যায়। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। তারপর আপনার স্ত্রী জ্বরে অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমাদেরকে এর পরের অপারেশন আপনার স্ত্রীর জরায়ু কেটে ফেলতে হবে। জরায়ু না কাটলে এখান থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়বে শরীরে। আপনাকে বন্ডে সই করতে হবে। ইভান ভেঙে পড়া ডাক্তারের কথায় বিভান তার ভাইকে শান্ত করার জন্য তার পাশে এসে বসে। পরক্ষণে শিমু বলে, ভাইয়া এবার আমি পুলিশ ডাকবো। আপনার ভাই ও মায়ের কারণে আজ আমার আপুর এই অবস্থা।
বিমান ভাবতেও পারছে না এই সময়ে মেয়েটা এভাবে মিথ্যে কথা বলতে পারে। বিমানের কথা তোয়াক্কা না করে শিমু পুলিশ আনবে। এদিকে বিমানের মায়ের মাথা সার্জারি মাত্র শেষ হলো। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইবান ও মিস্টার বিবান, আপনাদের মায়ের স্টোমাটিক ব্রেন ইনজুরি হয়েছে। স্টোমাটিক ব্রেন ইনজুরি অনেক ক্ষেত্রে তেমন কোনো ক্ষতিকর কারণ নাও হতে পারে, আবার তা মৃত্যুর কারণও হতে পারে। প্রথম কিংবা হালকা পর্যায়ে বলা হয় কনকাশন। এর অর্থ হচ্ছে প্রচণ্ড আলোড়ন, আঘাত বা উত্তেজনার ফলে মস্তিষ্কের ক্ষতি। এ পর্যায়ে সাধারণ আঘাত লাগার কয়েকদিনের মধ্যে মস্তিষ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রোগী যখন মাথায় আঘাত লাগার পর 15 মিনিট বা তার বেশি সময় অচেতন থাকেন, তখন সেই আঘাতের মাত্রাকে দ্বিতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। রোগী যদি মাথায় আঘাত লাগার পর 1 ঘন্টারও বেশি সময় ধরে অচেতন থাকেন, তাহলে তার টিবিআই এর মাত্রা তৃতীয় পর্যায়ে বিবেচনা করা হয়। আর রোগীর উপর এই ধরনের আঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে, বিশেষ করে তার শারীরিক এবং মানসিক উভয় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে রোগীর হৃদয়যন্ত্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে, তিনি পঙ্গু হয়ে যেতে পারেন, এমনকি তার ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। তৃতীয় পর্যায়ের ক্ষতি সাধারণত অপূরণীয় হয়। ডাক্তার এগুলো বলে থামে। 2 ভাই ফ্যালফ্যাল নয়নে তাকিয়েছে ডাক্তারের দিকে। ডাক্তার একটা শ্বাস নিয়ে আবার বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মায়ের কী অবস্থা, বাকিটা যা হয় তা মেনে নিতে হবে। এই বলে ডাক্তার চলে যায়। আর শিমুকে দেখে ভীত মনে হচ্ছে। ইবানের অবস্থা অনেক খারাপ, তার মা, বউ, বাচ্চা সবাইকে সে একসাথে হারাতে বসেছে। বিমান মায়ের এই অবস্থা মানতে পারছে না। সকাল 8টায় শিমু নিজ দায়িত্বে পুলিশ নিয়ে এসে পুলিশকে নিজের মন গড়া কথা শোনায়। বিবানের কাছে যেহেতু নিজের পক্ষে কোনো প্রমাণ নেই, সে কিছু বলেও লাভ হচ্ছে না। শিমু পুলিশকে এটাও বলে, বিবানের তার বাবির উপর রাগের কারণে বিবানের স্ত্রী চলে যাবার ক্ষেত্রে বাবির হাতে আছে বলে বিবান মনে করে। এসব বলার দরুন পুলিশ বিবানকে হাসপাতাল থেকে বাইরে যেতে দিচ্ছে না। সকাল 8:30টার দিকে অদ্রি হাসপাতালে আসে। অদ্রি হাসপাতালের ঠিকানা বিমান থেকে জোগাড় করেছে। অদ্রি অনেকদিন পর বিমানের সাথে যোগাযোগ করে। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাতে ধরা পড়ে চিত্রগুলো দেখে অদ্রি এসে পুলিশকে বলে, আপনারা কারো মুখের কথার উপর ভিত্তি করে আমার হাজব্যান্ডকে আটকে রাখতে পারেন না। আপনাদের কাছে শিমু কী প্রমাণ দিয়েছে জানে না, তবে শিমুর বিপক্ষে আমার কাছে স্ট্রং প্রমাণ আছে। অদ্রির কথা শিমু ভয় পেয়ে যায়, তবে পরক্ষণে তার মুখে ফুটে ওঠে ক্রুশ হাসি। হয়তো এটা ভেবে যে অদ্রি কি আর সেখানে ছিল যে জানতে পারবে। শিমুর মুখ বেঞ্চি দেখে অদ্রি বাঁকা হাসে, তারপর পুলিশের হাতে রেকর্ড করা ভিডিও দেয়। পুলিশ সবটা দেখার পর শিমুকে আটক করে এবং ইবান ও বিবানকে সবটা দেখায়। সবটা দেখে ইবান শিমুকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, তোমার জন্য আজ আমার মায়ের এই অবস্থা। আর তোমার বোন, সে তো নিজের অন্যায়ের মাসুল নিজেই করেছে, সাথে আমার সন্তানকেও। ইবান পুলিশকে ডেকে বলে, অফিসার নিয়ে যান এই মেয়েটাকে, আর আমার স্ত্রী সুস্থ হলে আপনি তাকেও আপনার কাস্টাডিতে নিতে পারেন। পুলিশকে অদ্রি এই এত বছরে সব ঘটনা বলে, আর প্রমাণ হিসেবে চাইলে ভিডিও দেখাতে পারে সেটাও বলে। পুলিশ কয়েকদিনের ভিডিও দেখে শিমুকে গ্রেপ্তার করে। পুরোটা সময় শিমু যেন অবাক হয়ে তাকিয়েছিল, তার মুখের বুলি যেন হারিয়ে গেছে। শিমুর এরূপ অবস্থায় অদ্রি তার কানের কাছে এসে বলে, কি ভাবছো শিমু, আমাকে সরিয়ে বিমানের সম্পত্তির জন্য বিয়ে করবে? এত সহজ? তোমরা তোমাদের কাজ নির্বিঘ্নে করতেই পেরেছো শুধুমাত্র আমি চেয়েছি বলে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট হয়। শিমুকে নিয়ে পুলিশ চলে যায়। শিমুর পরিবারে কিছুক্ষণ আগে এখানে এসেছিল। তারা এসে তাদের মেয়ের এই অবস্থা দেখে লজ্জা পায়। অবশ্যই তারা কিছুটা জানতো এই ব্যাপারে, তবে প্রমাণের কাছে এখন তারা কিছু বলতে পারবে না। পুলিশ শিমুকে নিয়ে যাবার পরে অদ্রি বিবানের কাছে যায়। বিবান তখন তার ভাইয়ের পাশে বসে আছে। অদ্রি যখন বিবানের সামনে এসে দাঁড়ায়, তখন ইবান বিবানকে ইশারায় বলে উঠে যেতে। বিবান অদ্রিকে নিয়ে করিডোরের এক কোণে গিয়ে দাঁড়ায়। কেমন আছো বিবান? অদ্রির প্রশ্নে বিবানের ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভালো নেই আমি অদ্রি, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। কিন্তু ওই যে নিজের অক্ষমতা, সেটার জন্য হলেও এখন সে অদ্রিকে ছাড়তে রাজি। কি হলো, কথার জবাব দিলে না? কি জবাব দেব, দেখতেই তো পারছ কেমন আছি। কোনো কিছু নিয়ে নিজেকে দোষারোপ করবে না। হতে পারে যা আমরা দেখছি তা চোখের ভুল। বিবান মলিন চোখে তাকে অদ্রির দিকে, অদ্রি বিবানের দিকে নমনীয় চোখে তাকিয়ে বলে, আমার সমাপ্তির পূর্ণতা তুমিই না। আমি অন্য কাউকে আমার জীবনে জড়াইনি এবং জড়াবো না। ঠিক তেমনই তোমার জীবনেও আমি ছাড়া অন্য কাউকে জড়াতে দিব না। বিবান জড়িয়ে নেয় তার প্রিয়তমাকে নিজের উষ্ণ আলিঙ্গনে। পার্কে অদ্রির পাশে বসে মিসেস রেহানুমা অদ্রির লেখা বইটা পড়ছিল। অদ্রিরা আমেরিকায়, যেখানে
এখন থাকে সেই বাড়ির পাশে একটা খোলা পার্ক আছে। মিসেস রেহনুমা সেও বাংলাদেশি এবং অদ্রির প্রতিবেশী। অদ্রির লেখা বইটা পড়ে সে অদ্রিকে মুগ্ধতার সাথে বলে, মিসেস অদ্রি, আপনার লেখা বইটা সত্যি অসাধারণ। বইটা পড়ে আমার একেবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো গল্প পড়ছি, মনে হচ্ছিল বাস্তব কাহিনী আমি নিজ চোখের সামনে ঘুরতে দেখছি। প্রতিটা চরিত্র এতটাই জীবন্ত। অদ্রি মিসেস রেহনুমার দিকে মুচকি হাসি দিয়ে অদ্রি তার স্বামী সন্তানদের দিকে নজর দেয়। কি সুন্দর খেলছে বাপ মেয়ে মিলে। নিজের মেয়েটাকে দেখলে নিজেরই প্রতিচ্ছবি মনে হয়। বাবার মতো কিছুটা দেখতে হলেও স্বভাব চরিত্র পেয়েছে পুরোটাই মায়ের মতো। মিসেস রেহনুমা আবারও অদ্রিকে বলে, মিসেস অদ্রি, কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়। অদ্রি বুঝতে পারে মিসেস রেহনুমা কী বলবে, তাই সে ভাবলেহীনভাবে বলে, এটাই তো যে বিভানকে ড্রাগের অ্যান্টিডোট দেওয়া হয়েছিল কিনা। মিসেস রেহনুমা অবাক হয়ে মাথা হ্যাঁ বোধক ধুলায়। এরপর কৌতূহলবশত বলে, আপনি কীভাবে বুঝলেন আমি এটার কথাই বলবো? অদ্রি রহস্য করে হাসে, তারপর আকাশপানে নজর দেয়। আমেরিকায় আকাশ এখন রক্তিম, রাতের দিকে ঠান্ডা পড়বে। এখন যেহেতু পড়ন্ত বিকেলবেলা সূর্য পশ্চিম আকাশে ডুবোয়মান, হালকা শীত শীত লাগছে। মেয়েকে বিমান দৌড়ে দেওয়ার চেষ্টা করছেন, হাতে তার পশমে বেবি সোয়েটার। 4 বছর হলো সবে অদ্রি ও বিমানের মেয়ে অবনীর। অদ্রি আকাশপানে দৃষ্টি স্থির রেখে বলে, গল্পটা অসম্পূর্ণ। গল্পের সমাপ্তিতে আমি ইচ্ছে করে অসম্পূর্ণ রেখেছি, যাতে বাকিটা পাঠক নিজের মতো করেই বুঝে নেয়। মিসেস রেহনুমা কিছু বুঝতে না পেরে বলে, তবে আমার তো মিলছে না। অদ্রি হেসে মিসেস রেহনুমার দিকে ফিরে বলে, মিলালেই মিলে যাবে, আর হবে সমাপ্তির পূর্ণতা। অদ্রি সেখান থেকে উঠে চলে যায় তার প্রিয়জনের কাছে, হাতে তার নিজের লেখা সমাপ্তির পূর্ণতা বইটি। মিসেস রেহনুমাও চলে যায়। অদ্রি যেতেই বিমান বলে, মিসেস রেহনুমা কি তোমার বইটা পড়েছিলেন? অদ্রি বলে, এটা একান্ত আমার লেখা না বিমান, তুমি এটার কিছু অংশ জুড়ে আছো। তোমার ডায়েরি থেকে তোমার অনুভূতি ও পর্যবেক্ষণ নিয়ে আমি বইটা সম্পূর্ণ করতে পেরেছি। বিমান আলতো হাসি এরপর বলে, আমার ডায়েরি থেকে নিয়েছো, তবে মেলবন্ধনটা তুমি করেছ। আমি শুধু প্রতিদিনকার মতো ডায়েরি লিখে রাখতাম, কে কী করলো নিত্যদিন সেটা লিখে রাখতাম। অদ্রি বিমানের বাহু জড়িয়ে তাদের মেয়ের দুষ্টামি দেখছে আর বলে, সমাপ্তির পূর্ণতা আমাদের দুজনের মেলবন্ধন, তাই তো আমাদের মেয়ের নাম পূর্ণতা, অবনী। একটু পর অদ্রি মেয়ের কাছে গিয়ে বলে, অবনী, মা আমার ঠান্ডা পড়ছে, মা শীতের কাপড়টা পরে নাও বাবার কাছ থেকে। অবনী মাথা দুলায়, মানে সে পরবে না শীতের কাপড়টা। বিমান অদ্রির দিকে অসহায় চাহনি দিয়ে বলে, তোমার মেয়ে ঠিক তোমার মতোই হয়েছে, নিজে যা ঠিক করবে সেটাই করবে। অদ্রি বিমানের দিকে চেয়ে চোখে তাচ্ছিল্যতা এনে বলে, তাহলে তুমি কি চাচ্ছিলে, তোমাকে আমি মেয়েটার হাতে ছেড়ে দিতাম? বিমান তাড়াহুড়ো করে বলে, সেটা আমি কখন বললাম? তবে তুমি যেভাবে সব কিছু হ্যান্ডেল করেছো, ব্যাপারটা অনেক রিস্কি ছিল। অদ্রি দীর্ঘশ্বাস ফেলে বলে, শেষ পর্যন্ত সব কিছু জানার পর তুমি যে আমায় ভুল বোঝোনি, এটাই আমার কাছে অনেক। তোমাকে হারানোর ভয়ে আমি হিংস্র হতে পারি, অনেকটা তো সহ্য করলাম, এরপরে আমি এই পদক্ষেপ নিয়েছিলাম। বিমান অদ্রিকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, এটা ঠিক যে ভাবি ও তার বোন মিলে মায়ের মাথায় এমনভাবে নষ্ট করেছিল যে মা তোমাকে বুঝতে পারছিল না। আমিও তো তোমার মুখ থেকে কথাটা শুনে প্রথমে আমার খুব রাগ হয়েছিল, তবে তোমার সুন্দরভাবে বোঝানোতে রাগটা কমিয়ে সব বুঝতে পেরেছিলাম। হঠাৎ অদ্রি মজা ছিল বলে, জার্মানিতে গিয়ে যখন তোমাকে ড্রাগটা অ্যান্টিডোট দিয়েছিলাম, তখন তোমাকে দেখে একজন ডাক্তার একটাই কথা বলেছিল, ইজ শি রিয়েলি ইয়োর ওয়াইফ? মানে সে বিশ্বাস করতে পারছি না আমি তোমার বউ হয়ে তোমাকে ড্রাগটা দিয়েছিলাম এবং অ্যান্টিডোট দিতেও নিয়ে গিয়েছিলাম। এই ডাক্তার ঘোর বিরোধী। বিমান বাঁকা চোখে তাকিয়ে আছে। অদ্রি দেখেও না দেখার মতো করে উদাসীন স্বরে বলে, জানো বিমান, সেদিন যখন মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি হাসপাতালে আসি, সেদিন আমি সত্যিই ভাবতে পারিনি শিমু ও ভাবি মিলে এমনটা করবে মায়ের সাথে। আমার সেদিন মায়ের জন্য নিজেকে কিছুটা দোষী মনে হচ্ছিল, আর রিমু ভাবি সে নিজের শাস্তি এভাবে পাবে আমি ভাবতে পারিনি। একজন মায়ের কাছ থেকে তার সন্তান চলে যাওয়ার কষ্ট কতটা হয় সেটা একজন সন্তানবিহীন মা বুঝতে পারে। মায়ের অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল, আমি শুধু চাইছিলাম মা যেন কোনো অপূর্ণ ইচ্ছে নিয়ে পৃথিবী ত্যাগ না করে। মায়ের তো একটাই অপূর্ণ ইচ্ছে ছিল, তোমার সন্তানের মুখ দেখা। বিমান মলিনভাবে বলে, হ্যাঁ, মায়ের ইচ্ছেটা পূর্ণ হয়েছিল, তবে আমার মা তার বড় ছেলের চিন্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ইভেন ভাইয়া তো ভাবিকে সুস্থ হবার পরে পুলিশ কাস্টাডিতে দিয়ে আসে, আর তাকে স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে সর্বনিম্ন শাস্তি 5 বছরের জেলকে কমিয়ে 2.5 বছরে নামিয়ে আনে। শিমুকে সে পুরো 5 বছরের জেল খাটতে হয়েছে। হঠাৎ মেয়ের ডাকি বিমান আবার নিজের মেয়ের পিছনে যায়।
অদ্রি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। বিবানের মা 6 মাস প্যারালাইজড অবস্থায় ছিল হাসপাতাল থেকে। মা ও রিমু বাবিকে রিলিজ দেওয়ার পরে অদ্রি বিমান জার্মানির উদ্দেশ্যে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। ট্রাকটা বিমানের শরীরে প্রবেশ করানো হয়েছে তখন 9 মাস। এই ট্রাকটার মেয়াদ 2 বছর। 2 বছরের মধ্যে অ্যান্টিডোট দিলে ব্যক্তি মেয়াদ শেষ হলে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। হাতে যেহেতু আরও 11 মাস সময় ছিল তাই এই সমস্যা হয়নি। রিমু বাবিকে পুলিশ কাস্টাডিতে রেখে আসার পর ইভান ও রিহা একা হয়ে পড়ে। তাই বিমান ও অদ্রি মিলে ইভানকে রাজি করায়। তারা 2 বাপ ছেলেও যেন ওদের 3 জনের সাথে আমেরিকায় যায়। বিমানকে নিয়ে জার্মানি থেকে ফেরার পর তারা আমেরিকায় যাবে। আমেরিকায় গিয়ে মায়ের পরবর্তী চিকিৎসা হবে। এরপর জার্মানি থেকে ফিরে তারা আমেরিকায় যায়। আমেরিকায় যাওয়ার 1 বছরের মাথায় অদ্রি কনসিভ করে। বিবানের মাও তখন অনেকটা সুস্থ। ছোট ছেলের জন্য বিবানের মা অনেক খুশি থাকলেও চোখের সামনে সারাক্ষণ বড় ছেলেকে ওভাবে দেখতে ভালো লাগতো না। ইভানের ছেলে রিহাব মায়ের জন্য কান্না করতো মাঝে মাঝে। তবে অদ্রির মাতৃ সমতুল্য স্নেহে রিহাব নিজের মাকে অতটা মনে করতো না। 6 বছরের বাচ্চাকে বোঝাতে একটু বেগ পেতে হয়েছিল। যথারীতি 9 মাস পর অদ্রির কোল আলো করে অবনী আসে। রিহাব তো অবনীকে পেয়ে আর কিছু লাগে না। রিহাব ততদিনে 7 বছরের। অবনীর বয়স যখন 2 মাস তখন বিবানের মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সেদিন বিবান অদ্রি, রিহাব ও অবনী সবাই শেষ বিদায় দেয় মানুষটাকে। বিবানের মা মারা যাওয়ার 3 মাস পর রিমু জেল থেকে মুক্তি পায় এবং এবার নিজে বাংলাদেশে গিয়ে রিমুকে ফ্লাইট কনফার্ম করে আমেরিকায় নিয়ে আসে। রিমু নিজের অন্যায় নিজের বাচ্চা হারানো নিজেই অসম্পূর্ণ হবার পর বুঝতে পেরেছিল। রিমু এসে অদ্রির কাছে মাপ চায় এবং ধন্যবাদ জানায় তার অবর্তমানে তার ছেলেকে মায়ের স্নেহে আগলে রাখার জন্য। অদ্রি সেদিন মাফ করে দেয় রিমুকে, কারণ অনেক তো হলো শাস্তি। মেয়ের আদো আদো ডাকে হুঁশ ফেরে অদ্রির মা। আজকে রিহাব ভাইয়া এলো না কেন? অদ্রি মিষ্টি করে বলে, রিহাব ভাইয়া তো কালকে পরীক্ষা মা। অবনীর মুড খারাপ হয়ে যায়। বিবান অদ্রিকে বলে, তোমার মেয়ে এই পর্যন্ত রিহাব ভাইয়া এলো না কেন? এই কথাটা কতবার যে বলেছে তার হিসেব নেই। অদ্রি অবনীকে খুশি করার জন্য বলে, বাসায় গিয়ে ভাইয়াকে আচ্ছা মতো বকে দিব। ঠিক আছে অবনী। অবনী খুশিতে খিলখিল করে হেসে ওঠে। মেয়ের স্নিগ্ধ হাসিতে প্রশান্তি বয় অদ্রি ও বিবানের হৃদয় জুড়ে। একেই বলে পরিপূর্ণ সমাপ্তির পূর্ণতা।